আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমাদের আইসিডির চতুর্থ ক্লাস এবং আইসিডির দ্বিতীয় অধ্যায়টা আজকে আমাদের আইসিডির দ্বিতীয় অধ্যায় 3 নম্বর ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের প্রথম অধ্যায়ের জন্য একটা ক্লাস হয়ে গেছে এবং এই যে আইসিডি যে দ্বিতীয় অধ্যায়টা আছে, অর্থাৎ তোমাদের এইচএসসি আইসিডি এর যে দ্বিতীয় অধ্যায়টা আছে বা দ্বিতীয় চ্যাপ্টারটা আছে, এইটার জন্য আজকে আমাদের 3 নম্বর ক্লাস। ঠিক আছে, অর্থাৎ 4টা ক্লাসের মধ্যে দিয়ে আমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সবগুলাই শেষ হয়ে যাচ্ছে। আগের ক্লাসগুলো সব ইউটিউবে সুন্দরভাবে আমাদের অ্যাডমিশন ড্রিল চ্যানেলে সাজানো আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা অথবা এই পেজ থেকেও দেখে নিতে পারবা। তো আমাকে ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা তোমরা একটু আমাকে বলে দাও, আর আমি নিজেও একটু চেক করে নিই। তারপরে আমরা বেসিক্যালি আজকে আমাদের এই যে আইসিডি দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশ এটা আজকে শুরু করে দিব। আমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সবগুলাই শেষ হয়ে যাচ্ছে, তো ঠিকঠাক শোনা যাচ্ছে। এখন আমরা বেসিক্যালি আমাদের পড়াশোনা শুরু করব। তোমরা অনেকেই জয়েন হয়ে যাবা এবং যারা যারা জয়েন হইছো তারা তারা প্রথম থেকে ক্লাসটা সুন্দরভাবে করতে পারবা। তো দেখো, আমাদের যে পড়ার স্টাইলটা ছিল বা আমরা যেভাবে পড়তাম, তোমাদের যদি আগের জিনিসগুলো একটু করে দেখাই, এইখানে আমরা যে দাগায় দাগায় পড়তাম, অর্থাৎ বেসিক যে বোর্ড বইটা তোমাদের আছে, সব থেকে আপডেটেড যে বইটা 2024 সালের, এই বইটা থেকে আমরা দেখার ট্রাই করব। তো আমাদের আগের সব ক্লাসগুলোতে আমরা উপরের সবগুলা জিনিস শেষ করে ফেলছিলাম। আমাদের বাকি ছিল হচ্ছে এই জায়গা থেকে কম্পিউটার নেটওয়ার্কিং। এই জায়গা থেকে আমাদের আজকের মেইন পড়াশোনাটা শুরু হবে, বা আজকে আমরা বেসিক্যালি আমরা এই জায়গা থেকে পড়াশোনাটা শুরু করব। ঠিক আছে, তো তোমরা যদি আমরা যদি আমাদের পড়াশোনায় একদম চলে যাই যে কম্পিউটার নেটওয়ার্কিং, বা এই জায়গাটাকে আমরা একটু জুম কম করে নিই। ওকে, তো আমরা আজকে আমাদের মেইন পড়াশোনায় একদম শুরু করে দিই। তোমরা অনেকেই জয়েন হয়ে গেছো। ওকে, তো দেখো, আমরা আজকে পড়বো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। বা কম্পিউটার নেটওয়ার্কিং বলতে কি বোঝায়, যে অনেকগুলো কম্পিউটার একসাথে পাশাপাশি বসে আমরা যে একটা নেটওয়ার্ক তৈরি করি। কেন নেটওয়ার্কটা আমরা আসলে তৈরি করি, বা কম্পিউটার নেটওয়ার্কিং এর আসলে উদ্দেশ্যটা কি? নেটওয়ার্ক বলতে কি বোঝায়, যে অনেকগুলা জিনিস একসাথে কানেক্ট করা। কেন কানেক্ট করা হয়? যাতে করে আমাদের খরচ কমানো যায়, আমরা যাতে বেশি বেশি ইনফরমেশন একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারি, অর্থাৎ রিসোর্স যাতে শেয়ার করতে পারি। এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আমরা বেসিক্যালি এই যে কম্পিউটার নেটওয়ার্কিংটা করি। নেটওয়ার্কিং বলতে নরমাল একটা জিনিস, এই যে একটা কম্পিউটার, এই যে একটা অনেকগুলো কম্পিউটার একটা আর একটার সাথে কানেক্টেড করে আমরা আসলে একটা শর্টকাট একটা ধরো আউটপুট, বা আমরা একটা এই সবগুলা মিলায় তথ্য শেয়ার বলো, আরো বিভিন্ন ধরনের জিনিস বলো, যাতে খুব সহজেই পাইতে পারি, এই জিনিসটাই আমরা বেসিক্যালি করি এই কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে দিয়ে। তো আমরা সেই জিনিসগুলাই সুন্দরভাবে দেখার ট্রাই করব। আমরা যদি আমাদের মেইন পড়াশোনায় চলে যাই, তাইলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। দেখো, কম্পিউটার নেটওয়ার্কিং, তো কম্পিউটার নেটওয়ার্কিং এর এইখানে দেখো 2.5.1 এটাতে নেটওয়ার্কিং এর ধারণা আছে, যেটা আমি তোমাদেরকে বেসিক্যালি বললাম যে কম্পিউটার নেটওয়ার্কিং বলতে কি বোঝায়, যে একটা কম্পিউটার আর একটার সাথে যুক্ত করা বা আর একটার সাথে কানেক্ট করে যে কোনো কিছু ওইটা থেকে আউটপুট নেওয়া বা ওইটা থেকে কোনো কিছু সেবা নেওয়া, এটাই হচ্ছে মেইনলি একটা নেটওয়ার্কিং ব্যবস্থা। এখন দেখো, আমাদের আজকের মেইন পড়াশোনা এখান থেকে শুরু হবে, যে কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য বা কম্পিউটার নেটওয়ার্কিং, যে আমরা এই যে একটা কম্পিউটার, এই যে একটা কম্পিউটার, এই যে একটা কম্পিউটার, এই যে একটা কম্পিউটার, এই যে একটা, এই যে একটা, এই যে অনেকগুলা কম্পিউটার একটা আর একটার সাথে নেটওয়ার্কিং বা একটা বাবলের মধ্যে কানেক্ট কেন করতেছি, এইটার আসলে মেইন উদ্দেশ্যটা কি, এইটা দিয়েই আমরা আজকে মেইনলি পড়াশোনাটা শুরু করব। তো দেখো, এইখানে আছে যে 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে কম্পিউটার নেটওয়ার্কিং তৈরি করা হয়, বা তৈরির প্রধান উদ্দেশ্য হচ্ছে যে কম্পিউটার সমূহের মধ্যে বিভিন্ন প্রকারের কি করা, রিসোর্স শেয়ার করা, এবং ওই সবগুলা কম্পিউটার একসাথে যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থাটা নিশ্চিত করাই হচ্ছে এই কম্পিউটার নেটওয়ার্কিং এর অবজেক্ট বা হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, এইটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই লাইনটাকে খুব ভালোভাবে মাথায় রাখবা, যে কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য কি, রিসোর্স শেয়ার করা এবং একসাথে কাজ করা। ওকে, তো এই জায়গা থেকে এটা তোমাদের মানে যে কোনো ভর্তি পরীক্ষায় বলো বা তোমাদের এইচএসসি পরীক্ষায় বলো, যে কোনো জায়গায় এই প্রশ্নটা সুন্দরভাবে আসতে পারে, এবং আসলে আশা করি তোমরা এগুলার অ্যান্সার করতে পারবা। ওকে, এখন যদি আমরা নিচে যাই, এই জায়গাতে দেখো আরো কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে। দেখো, রিসোর্স শেয়ার বলতে কি বোঝায়? এই যে আমরা উপরের দিকে দেখলাম যে কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য একটা হচ্ছে রিসোর্স শেয়ার করা। এই রিসোর্স শেয়ার বলতে কি বোঝায়? রিসোর্স শেয়ার বলতে বোঝায় যে বোঝানো হয় যে মানে কি কি জিনিস আর কি, যে রিসোর্স গুলা কি কি হইতে পারে, যে তথ্য বা রিসোর্সটা শুধু তো একটা স্পেসিফিক জিনিস না, সেই রিসোর্স শেয়ারটা কি কি হইতে পারে সেটা আমরা এখন দেখবো। দেখো, রিসোর্স শেয়ার বলতে কি কি বোঝায়, যে ইনফরমেশন রিসোর্স শেয়ার। ইনফরমেশন মানে কি? মানে হচ্ছে তথ্য, যে কোনো তথ্য। যেমন আমরা যদি
আমাদের ইন্টারনেট ব্যবস্থাটাকে একটা যদি আমরা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম মনে করি, তাইলে আমরা কি এই জায়গা থেকে পাচ্ছি? এই জায়গা থেকে আমাদের যত তথ্য প্রয়োজন, আমাদের কোনো কিছু সলভ প্রয়োজন, আমরা গুগলে লেখা সার্চ করলে আমরা ওইটা থেকে আউটপুটটা পাচ্ছি। তো এজন্যই মেইনলি এই যে কম্পিউটারটা তৈরি করা হয় বা কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমটা বা যে কোনো একটা নেটওয়ার্ক বা একটা বাবল তৈরি করা হয় এই জিনিসগুলো পাওয়ার জন্য। তার মধ্যে একটা হচ্ছে এই যে ইনফরমেশন বা রিসোর্স শেয়ার, বা যে কোনো কিছুর তথ্য আমরা যাতে করে খুব ভালোভাবে একজন আর একজনের কাছে শেয়ার করতে পারি। বা মানে ব্যাপারটা কি রকম দেখো, ইন্টারনেটের মধ্যে যে তথ্য বা রিসোর্সটা আসছে এটা কোত্থেকে আসছে, ইনপুটটা কোত্থেকে আসছে, যে কোনো এক জায়গার বা যে কোনো একটা পাবলিকের কম্পিউটার থেকেই তো আসছে এই জায়গায়, বা কম্পিউটার থেকেই তো সার্ভারে ইনফরমেশনটা দেওয়া হয়েছে। তো এই যে একটা সার্ভার তৈরি করছে, এই সার্ভারের পিছনে অনেকগুলো কম্পিউটারের মাধ্যমে বা অনেক জায়গা থেকে এই জায়গাতে তথ্যগুলো দেওয়া হয়েছে, যাতে করে অন্য কারো কোনো প্রবলেম হইলে ওই জায়গা থেকে ওই ইনফরমেশন গুলা পাইতে পারে। তো এজন্যই মেইনলি বলা হয়েছে যে ইনফরমেশন বা রিসোর্স শেয়ার করা হচ্ছে এই যে কম্পিউটার নেটওয়ার্কিং এর মানে একটা মেইন উদ্দেশ্য। বা ঠিক আছে, তারপরে কি কি দেখো, আরো এই যে রিসোর্স শেয়ার বলতে আরো কি কি বোঝায়, আরো বোঝায় হচ্ছে সফটওয়্যার রিসোর্স। সফটওয়্যার রিসোর্স বলতে কি, এই যে ইনফরমেশন বা তথ্যর রিসোর্সটা শেয়ার করা, যেটা যে আমরা এক জায়গায় তথ্য দিচ্ছি, যার প্রয়োজন হচ্ছে সে ওই জায়গা থেকে তথ্যটা নিচ্ছে। সেম যখন আমরা সফটওয়্যার রিসোর্সে যাব, এইরকম আমরা একটা যে কোনো জায়গায় সফটওয়্যার দিচ্ছি, ওই জায়গা থেকে যার যেটা প্রয়োজন হচ্ছে সেই সফটওয়্যারটা সে ডাউনলোড করে ইউজ করতেছে। এই যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে এই যে রিসোর্স শেয়ারের মধ্যে পড়ে। ওকে, তারপরে কি দেখো, এই যে এই জায়গাতে সফটওয়্যার রিসোর্সের মধ্যে আরো কি কি জিনিস একটা মানে বাস্তব উদাহরণ আর কি আছে, সেটা একটু দেখো। যে বিভিন্ন ব্যাংকে টাকা লেনদেনের জন্য ভিন্ন ভিন্ন কাউন্টারে ভিন্ন ভিন্ন কম্পিউটার ব্যবহার করতে দেখা যায়, কিন্তু মানে তা মূলত একটি সফটওয়্যার সকলে শেয়ার করে থাকে। বিষয়টা কি বোঝানো হয়েছে, সফটওয়্যার রিসোর্সটা কি বোঝায়, যে ধরো এই যে একটা ব্যাংক, ঠিক আছে, এই যে একটা ধরো এটা একটা বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এইটার মধ্যে এই যে একটা কম্পিউটার, এটা একটা কাউন্টার, ধরো এটা একটা কাউন্টার, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, চারটা ধরো চারটা কাউন্টার আছে। তো এই চারটা কাউন্টারে চারটা পিসি, এই জায়গাতে একটা পিসি, এই জায়গাতে একটা পিসি, এই জায়গাতে একটা পিসি, এই জায়গাতে একটা পিসি, চারটা পিসি আছে। চারটা পিসিতেই কিন্তু তোমার টাকা জমা নেওয়া হচ্ছে, আবার তোমাকে টাকা ব্যাক দেওয়া হচ্ছে। বা মূল কথা হচ্ছে তোমার চেক দিচ্ছ, ওইটা ইনফরমেশন গুলো তোমার ব্যাংকের নাম্বার তুলে ওই জায়গা থেকে দেখে তারপরে কিন্তু তোমাকে টাকা দেওয়া হচ্ছে বা তোমার থেকে টাকা নেওয়া হচ্ছে। এই যে বিষয়টা, চারটা কম্পিউটার কিন্তু একটা সফটওয়্যারের মধ্য দিয়ে করতেছে। তো এই জিনিসটাই বোঝাচ্ছে যে সফটওয়্যার রিসোর্স বলতে কি বোঝায়, এই যে একটা সফটওয়্যার বিভিন্ন জন ব্যবহার করতেছে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো কিন্তু সফটওয়্যার রিসোর্সের মধ্যে পড়ে। তো বিষয়টা কিন্তু ওই রকমই, যখন নর্মালি আমি তোমাদের একটা কথা বলি, ধরো তোমরা যারা মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইউজ করো, বা একটা ধরো যে কোনো জিনিস ডাউনলোডের জন্য যারা পিসি ইউজ করো তারা এই সফটওয়্যারটা ইউজ করো। তো এইটা ধরো তোমরা যে কোনো একটা জায়গা থেকে মানে পেইড ভার্সনটা ডাউনলোড করে নিলা। তো এই যে পেইড ভার্সনটা তুমি একটা ডাউনলোড করলা, তোমার বন্ধু আর একটা ডাউনলোড করলো, ও আর একটা ডাউনলোড করলো, বিষয়টা কি ওই রকম না? মানে আইএম ধরো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএম, এইটা কি এক একটা মানুষের জন্য এক এক রকম না, পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্যই কিন্তু এই জিনিসটা এক। তার মানে কি দেখো, একটা সফটওয়্যার বিভিন্ন মানুষকে একই ধরনের সেবা দিচ্ছে। এই জিনিসটাই হচ্ছে এই যে সফটওয়্যার রিসোর্স। সেই জিনিসটা ব্যাংকের মধ্যেও ঘটে, একটা সফটওয়্যার বিভিন্ন মানুষকে একই ধরনের সেবা দিচ্ছে, যার কারণে কি হচ্ছে যে যে কোনো কাজ কমপ্লিট করার জন্য আলাদা আলাদা এই চারজন মানুষের জন্য চারটা সফটওয়্যার বানানোর প্রয়োজন হয়নি, একটা সফটওয়্যারের মধ্যে দিয়েই চারজন একই ধরনের সেবা পাচ্ছে। তো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে সফটওয়্যার রিসোর্স বা সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, ঠিক আছে। এরপরে যদি আমরা একটু যাই, এইখানে দেখো হার্ডওয়্যার রিসোর্স। হার্ডওয়্যার রিসোর্স বলতে কি বোঝানো হয়, হার্ডওয়্যার রিসোর্স বলতে সেম একই ধরনের কনসেপ্ট। ধরো 4-5টা কম্পিউটার আছে, ওই 4-5টা কম্পিউটার থেকে চারটা আলাদা আলাদা প্রিন্টার না ইউজ করে একটা প্রিন্টার ইউজ করা। ওই যে চারটা কম্পিউটারের তথ্য একটা প্রিন্টারের মধ্য দিয়ে প্রিন্ট হচ্ছে, এই বিষয়টাকেই বলা হয় হচ্ছে এই যে এইখানে হার্ডওয়্যার রিসোর্স। মানে হার্ডওয়্যার তো যেটাকে আমরা নর্মালি দেখতে পাই, যেমন প্রিন্টারকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বাট আমরা যদি হচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে যাই, সফটওয়্যারকে কিন্তু আমরা হাত দিয়ে ছুঁইতে পারছি না। মানে চোখ দিয়ে দেখা বলতে কিন্তু ওইটা একদম যে সব সময় হাত দিয়ে ছোঁয়া যাবে এই বিষয়টা না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই হার্ডওয়্যারটাকে যেটা মনে করো আমরা ধরতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, মানে এটা যে অনুভূতি আমরা নিতে পারি আর কি, এই জিনিসটাকে হার্ডওয়্যার বলা হয়। তো সেই হার্ডওয়্যার রিসোর্স বলতে এই জিনিসটা বোঝানো হয়। তো এইখানে দেখো একটা সুন্দর শখ করে দেয়া আছে আমার, এটা তোমার পরবর্তীতে কাজে লাগবে, পরের পড়াটা ইজি করে বুঝতে, সেটা একটু দেখো। যে
একটা কম্পিউটার যখন বিভিন্নভাবে তার হার্ডওয়্যার সফটওয়্যার এইগুলা যখন শেয়ার করে তখন কম্পিউটার গুলা কিভাবে কাজ করে, ঠিক আছে। একটা দেখো এইখানে দেওয়া আছে, এই যে একটা ধরো এটা হচ্ছে মেইন কম্পিউটার, ঠিক আছে। এই মেইন কম্পিউটারটাকে বলা হয় হচ্ছে সার্ভার, এবং এই মেইন কম্পিউটার আন্ডারে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় ক্লায়েন্ট বা হচ্ছে টার্মিনাল, ঠিক আছে। এখন এই ক্লায়েন্ট বা টার্মিনাল গুলা থেকে যে কোনো একটা প্রিন্টার ইউজ করা হয়। এই যে উপরে আমরা যেটা দেখলাম, এই যে উপরে যে কথাটা আমরা দেখলাম যে হার্ডওয়্যার রিসোর্স, এই যে এটা হচ্ছে সেই হার্ডওয়্যার রিসোর্সের একটা জিনিস। তো এইখানে একটা জিনিস দেখো, সার্ভার এবং ক্লায়েন্ট বা টার্মিনাল, এই জিনিসটা কেন একটু তোমাদের বোঝা লাগবে, আমি একটু বুঝাই দেই। ধরো এইখানে যেটা বলা আছে যে আমরা বিভিন্ন সায়েন্স ল্যাব বা যে কোনো জায়গায় আমরা দেখতে পাই অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কিং একসাথে যুক্ত আছে এবং শুধুমাত্র একটা প্রিন্টার ব্যবহার করছে। তো বিষয়টা কেমন, ধরো এটা একটা কম্পিউটার, এইটা একটা কম্পিউটার, এইটা একটা কম্পিউটার, এইটা একটা কম্পিউটার, চারটা কম্পিউটারের জন্য ধরো তুমি যে কোনো শোরুমে চলে গেছো, ঠিক আছে। বিশেষ করে তোমরা স্টারটেক, রায়ান্স এইগুলাতে যখন পিসিডিসি এই ধরনের জিনিস কিনতে যাও, 4-5 জন লোক বসে মানে ওইটাতে তুমি যে জিনিসটা কিনছো ওইটার ইনফরমেশন গুলো ইনপুট দিল, দেওয়ার পরে দেখবা একজন ক্যাশিয়ার থাকে যার কাছে হচ্ছে এই প্রিন্টারটা থাকে। তার মানে এই কম্পিউটার থেকে দিলেও ওই প্রিন্টার দিয়ে আউটপুট আসতেছে, এই কম্পিউটার দিয়ে দিলেও সেম প্রিন্টার থেকে, এই কম্পিউটার দিলেও সেম প্রিন্টার থেকে, এই কম্পিউটার দিলেও সেম প্রিন্টার থেকে কিন্তু আউটপুটটা আসতেছে। তো এই যে বিষয়টা, সবগুলা কম্পিউটারের জন্য একটা হার্ডওয়্যার বা একটা প্রিন্টার ইউজ করা হচ্ছে, এটাকেই বলা হবে হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স, ঠিক আছে। তো এইটা কিভাবে কাজ করে সেটার জন্য এখন অ্যাডভান্স লেভেলের একটু পড়াশোনা, এটা শেখো, পরবর্তীতে কাজে আসবে। সেটা কি দেখো, মানে এই জিনিসটা কিভাবে কাজ করে। তো এইটার জন্য মেইনলি একটা সার্ভার থাকা লাগে। সার্ভার বলতে কি, যেইখানে আমরা মানে প্রথমবার তথ্যটা ইনপুট দেই, মানে একদম মেইন যে জায়গা, এটাকে বলা হয় সার্ভার। এইভাবে মানে লিটারেল ওয়ার্ডে মাথায় রাখো যে এটা হচ্ছে বইয়ের ভাষায় না, জাস্ট বোঝার জন্য। তো এই সার্ভার কম্পিউটার থেকে যে তথ্যগুলো দ্বিতীয়বারে অন্য জায়গায় চলে আসে সেটাকে বলা হয় ক্লায়েন্ট। মানে একটা জিনিস মাথায় রাখো যে এই সার্ভার বলতে হচ্ছে ফার্স্ট হ্যান্ড, ঠিক আছে, ফার্স্ট হ্যান্ড। আর এই যে ক্লায়েন্ট বা টার্মিনাল বলতে হচ্ছে সেকেন্ড হ্যান্ড। যেমন আমি যদি তোমাদেরকে একটা নর্মাল জিনিস বুঝাই, ধরো এইখানে আমি 10টা ইনফরমেশন দিছি, ঠিক আছে, 10টা ইনফরমেশন দিছি। এই 10টা ইনফরমেশন এইখানে 2.5, এইখানে 2.5, এইখানে 2.5, এইখানে 2.5 করে করে আসতেছে। তার মানে কি দেখো, এই যে 10, এইটা পুরোটাই সার্ভার জিনিসে থাকতেছে, এবং যার যতগুলা করে অল্প অল্প করে দরকার সে ততগুলা করে নেয়াকে এই সার্ভার মানে এই যে অল্প অল্প করে নেয়ার সিস্টেমটাকে বলা হয় ক্লায়েন্ট বা টার্মিনাল, বা ক্লায়েন্ট বা টার্মিনালের মেইন হচ্ছে কাজ। তার মানে সার্ভারের কাজ কি, মেইন যতগুলা জিনিস আছে সবগুলাকে সংরক্ষণ করা। ক্লায়েন্ট বা টার্মিনালের কাজ কি, যতটুক যার প্রয়োজন ততটুক ওই সার্ভার থেকে নেয়া, ঠিক আছে। এই জিনিসটা জাস্ট একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, পরে ইনডিরেক্টলি কাজে আসবে, এই জন্য তোমাদেরকে একটু জানাই দিলাম, জাস্ট এটা জেনে রাখো। এইটার সাথে এই জিনিসটা কানেক্টেড না, বাট চিত্রটা একই টাইপের ছিল যার কারণে তোমাদেরকে বুঝাই দিলাম। ওকে, এখন যদি আমরা হালকা এই যে এই জায়গাতে আসি, এখন বুঝবা ওই অ্যাডভান্স লেভেলের পড়াশোনায় কাজটা কি হইল। এইখানে দেখো নেটওয়ার্কিং এর প্রকারভেদ, কাইন্ডস অফ নেটওয়ার্ক বা হচ্ছে টাইপ অফ নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক গুলা কয় কয় ধরনের হইতে পারে, ঠিক আছে। তো বেসিক্যালি এই চিত্রটা বুঝলেই তোমাদের 3 থেকে 4টা পেজ পড়াশোনা একদম কম হয়ে যাবে, বা 3 থেকে 4টা পেজ তোমাদের আর পড়া লাগবে না। আমি এই জায়গা থেকেও দেখাবো, তার আগে আমরা এই কাইন্ডস বা প্রকারভেদ গুলা একটু বোর্ড বই থেকে দেখে আসি, আর বেসিক যে এগুলার প্রকারভেদ বা এইগুলার ডিটেলস আমরা এই চিত্র থেকে বোঝার ট্রাই করব, ঠিক আছে। তোমাদের কাছে যাদের কাছে বইটা আছে বইয়ে লিখে নিতে পারো, অথবা আমি এটার স্ক্রিনশট গুলা মানে এটার হচ্ছে পিডিএফটা আমি তোমাদেরকে পেজে দিয়ে দিব, আর যারা গ্রুপে আছো গ্রুপে পেয়ে যাবা, ওইখান থেকে তোমরা ওইগুলা লিখে নিতে পারো, ঠিক আছে। মানে এই জিনিসগুলা লিখলে কি হবে, শর্টকাটে তোমার খুব ভালো মাথায় থাকবে। এখন দেখো নেটওয়ার্কিং এর প্রকারভেদ। তো এইখানে প্রথমে আসো যে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে, এই যে কিসের উপর ভিত্তি করে এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইখানে দেখো নেটওয়ার্কিং এর মানে প্রকারভেদ গুলার মধ্যে প্রথমটা হচ্ছে, 1 নম্বরটা হচ্ছে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। কি কি ভাবে দেখো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে বলা হয় প্যান, তারপরে কি দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক যাকে বলা হয় ল্যান, তারপরে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক যাকে বলা হয় ক্যান, তারপরে দেখো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যাকে বলা হয় হচ্ছে ম্যান, তারপরে হচ্ছে ম্যান তারপরে হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যাকে বলা হয় হচ্ছে ওয়ান, ঠিক আছে। তো এই যে এই 5 প্রকার কিন্তু এটা কিসের উপর ভিত্তি করে, ভৌগোলিক অবস্থানের উপর। কেন ভৌগোলিক অবস্থান, এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন আসলে ভৌগোলিক অবস্থান হইল। কারণ কি দেখো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে কি দেখো,
এমন একটা এরিয়া যেটা তোমার কাছে পার্সোনাল এরিয়া। এখন তুমি বলো পার্সোনাল এরিয়া বলতে তুমি কি বোঝো? মানে ছোট একটা জায়গা হবে, তার মানে তোমার রুমকে তুমি বা তুমি যে রুমে বাস করো বা তুমি যে বিল্ডিংটা থাকো ওই বিল্ডিংটা বা ওই রুমটাকে তুমি এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারো। তার মানে কি, দেখো তোমার রুম অথবা তোমার বিল্ডিং এই যে একটা জায়গা, এইটাকে কিন্তু আমরা একটা ভৌগোলিক অবস্থান বলতে পারবো। এই কারণেই কিন্তু এই যে এখানে যে 5 প্রকারের জিনিসগুলো আছে এইগুলো অবস্থানের উপর ভিত্তি করে ভাগ হয়েছে। ওকে, এখন দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন দেখো পার্সোনাল বলতে আমার রুম বুঝাইলো, এখন বলে না যে আমরা লোকাল ছেলে পেলে, দেখো না যে যে কোনো জায়গায় গেলে বাইরের লোকজন যদি ঝামেলা করতে আসে বলে কি যে আমরা লোকাল ছেলে পেলে। তো সেই লোকাল বলতে কি বোঝায়, যে একটা এলাকা, যেমন একটা পৌরসভার মধ্যে একটা ওয়ার্ড বা যে কোনো একটা গ্রামের মধ্যে মানে একটা ইউনিয়নের মধ্যে এমন একটা গ্রাম। তো এই যে বিষয়গুলা কিন্তু এগুলাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। তারপরে কি দেখো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলতে কি বোঝায়, যে ওই লোকাল এরিয়া থেকে আলাদা, বা ধরো ক্যাম্পাস বা যে কোনো প্রতিষ্ঠান এইগুলা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। তারপরে কি দেখো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়াটা কিরকম, ধরো অনেকগুলা মানে তোমরা যখন মেট্রোপলিটন শহর এটার সাথে এই বিষয়টা কানেক্ট করতে পারো, যে তুলনামূলক একটা শহরের মতো বা একটা শহর, এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপরে কি দেখো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড বলতে কি বোঝায়, ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরা বিশ্ব মিলায়া এমন একটা জায়গা, সেটা হচ্ছে এটা। মানে একটা জিনিস মাথায় রাখো, প্যানের থেকে বড় ল্যান্ড, আবার এই ল্যানের থেকে বড় হচ্ছে ম্যান, ম্যানের থেকে বড় হচ্ছে ওয়ান, বা এইগুলা সমষ্টি হচ্ছে পরের গুলা। ঠিক আছে, তো এইটা হচ্ছে এখানকার বেসিক ধারণা। এখন আমরা এইগুলা ডিটেলস গুলো আমরা পরে দেখবো। এইটা হচ্ছে আমরা ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে দেখলাম। ঠিক আছে, এখন আসো আমরা আরো এই 5 প্রকারের পরে আমরা এখন দেখবো, দেখো এই জায়গাতে, দেখো এই জায়গাতে যে দেখো আর এক প্রকারের কি, নেটওয়ার্কে বিদ্যমান ডিভাইস সমূহ কিভাবে নিয়ন্ত্রিত হবে এবং সেগুলার সার্ভিসের মডেল কেমন হবে তার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে আবার 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, মানে কিসের উপর ভিত্তি করে, প্রথমে দেখলাম ভৌগোলিক অবস্থান যেটা 5 প্রকার, এখন আমরা কি দেখতেছি নেটওয়ার্কে বিদ্যমান ডিভাইস সমূহের মধ্যে কিভাবে নিয়ন্ত্রিত হবে এবং সেগুলার মডেল কেমন হবে এইটার উপর ভিত্তি করে এই যে মানে সিস্টেমটা আছে বা নেটওয়ার্কটা আছে এটা কত প্রকার, এটা হচ্ছে 3 প্রকার। কি কি দেখো, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভিস নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। ঠিক আছে, তার মানে আমরা দুইটা জিনিসের উপর ভিত্তি করে আমরা দেখলাম, একটা হচ্ছে আমাদের ওইখানে অবস্থানের উপর, আর একটা এখানে কি মানে কিভাবে নিয়ন্ত্রণ হবে ডিভাইসগুলো এবং ওই ডিভাইসগুলো সার্ভিস মডেল কেমন হবে তার উপর ভিত্তি করে। ওকে, তো এইগুলো আমরা দেখলাম। এখন পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, হাইব্রিড, এইগুলো আমরা ডিটেলসে একটু পরে দেখবো। আর একটা আমরা একটু দেখি। ঠিক আছে, তো এটা একটা গেল। এখন যদি আমরা একটু দেখি নেটওয়ার্কের মালিকানার উপর ভিত্তি করে কত প্রকার। ঠিক আছে, মালিকানার উপর ভিত্তি করে 2 প্রকার, একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক আর একটা হচ্ছে কি প্রাইভেট নেটওয়ার্ক। কোথায়, এই যে প্রাইভেট একটা আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। ঠিক আছে, তো এইগুলো আমরা হচ্ছে কিসের উপর ভিত্তি করে নেটওয়ার্কিং সিস্টেমটা কত প্রকার এইগুলো আমরা দেখলাম। এখন এইগুলো আমরা বিস্তারিত দেখার ট্রাই করব ওই উপরের যে চিত্রটা আছে ওইটা থেকে। ঠিক আছে, তো তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো কিনা? ওকে, ক্লাসটা অনেকেই বুঝতে পারতেছো, মানে লাভ রিয়েক্ট দিছো মানে অনেকে বুঝতে পারতেছো। আমার ক্লাসগুলো একটু লম্বা সময় ধরে হয়, বাট তোমরা যদি করতে পারো, মানে আমি বেসিক ধরে ধরে পড়াই, তো যার কারণে হচ্ছে যারা একটু কম পড়াশোনায় মানে ধরো একটু কম বোঝো, ঠিক আছে, কম বোঝা খুবই ভালো জিনিস, যারা কম বোঝে এবং চেষ্টা করে তারাই আলটিমেটলি অনেক দূর পর্যন্ত যাইতে পারে। তো যারা একটু ধরো প্রবলেম আছে, বেসিক কোনগুলা লাইনগুলো ইম্পর্টেন্ট বা কোন জায়গাগুলা তোমার প্রশ্ন আসতে পারে যে বুঝতে পারো না, তাদের জন্য আমার ক্লাসগুলো খুব ইফেক্টিভ হবে। ঠিক আছে, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, সময় একটু বেশি লাগলেও দেখো। তো এইখানে আমরা এখন কোথায়, আমরা মেইন জায়গা পাচ্ছি না কেন, একটু উপরে যাইতে হবে। কোথায়, এই তো, এই যে আমরা এখন এই জায়গাগুলো দেখবো। ঠিক আছে, দেখো এইখানে, দেখো এইখানে কি কি আছে, এইখানে কি কি আছে দেখো। আমরা কি দেখছি, সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে। ঠিক আছে, ওই যে সার্ভিস মডেল অথবা নিয়ন্ত্রণের ভিত্তিতে দেখলাম না, এটা কত প্রকার দেখছি, 3 প্রকার। একটা হচ্ছে পিয়ার টু পিয়ার, একটা ক্লায়েন্ট সার্ভার, একটা হচ্ছে হাইব্রিড। তারপরে কি দেখছি, মালিকানার উপর ভিত্তি করে কত প্রকার, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক, 2 প্রকার। তারপরে আমরা কি দেখছি, ভৌগোলিক বিস্তৃতি বা ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে কত প্রকার, 5 প্রকার। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই 5 প্রকার। এখন আমরা এই 5 প্রকারের বিস্তারিত জানার ট্রাই করব। জাস্ট
মালিকানার ভিত্তিতে যে দুই প্রকার এটা একটু দেখো কি কি। একটা প্রাইভেট মালিকানা আর একটা হচ্ছে পাবলিক মালিকানা। প্রাইভেট মালিকানা বলতে কি বোঝায়, যে এইটার মালিকানা একজন বা একটা প্রাইভেট জায়গার মধ্যে থাকবে। তার মানে যে জিনিসের মালিকানা পাবলিকলি থাকে না, যে কোনো একজনের থাকে, সেটাকে বলা হয় হচ্ছে একক মালিকানাধীন বা প্রাইভেট নেটওয়ার্ক। ঠিক আছে, এটা মাথায় রেখো। আর পাবলিক নেটওয়ার্কিংটা কি, যে এইটার মালিকানা একজনের থাকবে না, পাবলিকলি থাকবে। ব্যাপারটা যদি আমি একটু তোমাদেরকে বুঝাই, ধরো ধরো তোমার ব্লুটুথের মালিকানা, ঠিক আছে, তুমি যদি ব্লুটুথ অন করো এবং যার দরকার সে ব্লুটুথ অন করতেছে, তো এই যে বিষয়টা, এটাকে তোমরা প্রাইভেট নেটওয়ার্কিং বা প্রাইভেট মালিকানার মধ্যে ঢুকাইতে পারো। পাবলিক নেটওয়ার্কটা কেমন, ধরো একটা ক্যাম্পাসের মধ্যে ওয়াইফাই সিস্টেম গেছে, এখন ওই ক্যাম্পাসে ধরো তুমি যদি আমাদের খুলনা ইউনিভার্সিটিতে আসো, যে কোনো জায়গায় তুমি ওয়াইফাই অন করলে অটো কানেক্ট হয়ে যাবে। এই যে বিষয়টা, এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। ঠিক আছে, এখন যদি ওই ওয়াইফাইটাকে প্রাইভেট বানাইতে চাইতো, তাইলে কেমনে হইতো, ধরো ক্যাম্পাসের মধ্যে তখন ধরো এমন একটা সিস্টেম করতো যে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা আইডি আছে। তো তুমি ওয়াইফাই নেটওয়ার্কটা অন করবা এবং পাসওয়ার্ড হিসাবে তোমার আইডিটাকে ইউজ করবা, করে যদি তুমি ইউজ করো তাইলে সেটাকে প্রাইভেট বলা হয়। ঠিক আছে, তো বিষয়গুলো জাস্ট একটা, যে প্রাইভেট মানে নিজস্ব একটা মালিকানা থাকবে, যেটা বিধিবদ্ধ কোনো কিছু স্পেসিফিক লোকের জন্য স্পেসিফাইড করা থাকবে। আর পাবলিকে ওই রকম কিছু না, যে পাবলিকে আসুক না কেন সেই ওই নেটওয়ার্কের সকল সুবিধা নিতে পারবে। তো এইটা হচ্ছে মালিকানার উপর ভিত্তি করে। ওকে, এখন আসো তোমাদের সব থেকে যে বিষয়টা কনফিউজিং বিষয় এবং যে জায়গায় তোমরা মেইনলি ভুল করো এবং পরীক্ষাতে যে জায়গাটা আসে, সেটা হলো এইটা, যে সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে এই যে তিন প্রকারের যে নেটওয়ার্ক সিস্টেমটা আছে, একটা কি পিয়ার টু পিয়ার, একটা ক্লায়েন্ট সার্ভার, আর একটা হচ্ছে হাইব্রিড। এখন দেখো পিয়ার টু পিয়ার বলতে কি বোঝায়, যে একটা স্পেসিফিক জায়গা থেকে আর একটা স্পেসিফিক জায়গা, মানে একটা পেয়ার বলতে কি বোঝায়, কানেকশন বা তার একটার সাথে আর একটা সংযোগ। তো এই যে বিষয়, এটা হচ্ছে পেয়ার টু পেয়ার। তো পরীক্ষাতে তো কাকে বলে বা কি এইগুলো আসবে না। এখন পেয়ার টু পেয়ার থেকে তোমাদের যে জিনিসটা জানতে হবে, সেটা আমি এইখানে সুন্দর করে লিখে রাখছি। সেটা দেখো, এইখানে দেখো যে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, এইটার আসলে পরীক্ষাতে কি কি আসবে। পরীক্ষাতে কি কি আসে দেখো, নেটওয়ার্কের নিরাপত্তার জন্য কম্পিউটার হচ্ছে এইখানে নিজেই দায়ী থাকে। এই বৈশিষ্ট্যটা অনেকবার আসছে পরীক্ষাতে, এইভাবে আসে যে কম্পিউটার নেটওয়ার্কিং এর মানে নিরাপত্তার জন্য বা কম্পিউটার যদি হ্যাক হয়ে যায়, এই ক্ষেত্রে দায়ী নিজেই থাকে কোন কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমে। এইভাবে কিন্তু তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে, তখন তোমার অ্যান্সার হবে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এই সিস্টেমটা থেকে। ওকে, তারপরে কি দেখো, নেটওয়ার্ক কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় না। ঠিক আছে, যেমন তোমরা যদি এই জায়গাতে একটু উপরের বৈশিষ্ট্যটা খেয়াল করো, যে কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য মানে কম্পিউটারের নিরাপত্তার জন্য কম্পিউটার নিজেই দায়ী। তার মানে এই জায়গাতে একটা ধরো পুরো একটা সার্ভার আছে, এই সার্ভারের মধ্যে একটা কম্পিউটার, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলা ধরো এক একটা করে কম্পিউটার কানেক্টেড আছে। তো যখন এই জিনিসটাকে একটা কেন্দ্র বা এই যে পুরো কেন্দ্রটা দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখন প্রত্যেকটা কম্পিউটারের দায়ভার কার, প্রত্যেকটা কম্পিউটারের নিজের। তো এই দুইটা বৈশিষ্ট্যকে তুমি যদি একসাথে কানেক্ট করো, তাইলে কিন্তু এই বিষয়টা তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তো এই জায়গা থেকে এই দুইটা বিষয় মাথায় রাখো, যে পিয়ার টু পিয়ারের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের হচ্ছে নিরাপত্তার জন্য কম্পিউটার নিজেই দায়ী, আর নেটওয়ার্কিং এই যে কেন্দ্রীয় ভাবে এটা দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না। ঠিক আছে, এই জিনিসটা এই জায়গা থেকে মাথায় রাখতে পারলে তোমার আর কোনো কিছু জানা লাগবে না। এটা হচ্ছে পিয়ার টু পিয়ারের বৈশিষ্ট্য। এখন আসলে সব থেকে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট সার্ভার, এইটা দ্বারা আসলে কি বোঝায়। ক্লায়েন্ট সার্ভারের মানে ক্লায়েন্ট সার্ভার সব থেকে যেটা তোমাদের পরীক্ষাতেও যেটা আসতে পারে সেটা আর কি, এটা মাথায় রাখো, একটু ছোট করে নেই। ওকে, ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভার এটার বৈশিষ্ট্যটা তোমাদের পরীক্ষাতে আসে। এখন আসো, ওই যে তোমাকে কিছুক্ষণ আগে একটা জিনিস বুঝাইলাম না, সার্ভার এবং ক্লায়েন্ট উপরের দিকে বললাম যে পরে অ্যাডভান্স লেভেলের পড়াশোনা কাজে আসবে, এখন আসো সেই জিনিসটা। আমি তোমাদের একটা চিত্র আঁকায় দিছিলাম না, ধরো এই যে একটা কম্পিউটার, এটা হচ্ছে সার্ভার কম্পিউটার, আর বাকিগুলা ধরো এটার সাথে যেগুলো আছে, এই যে একটা, 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 এগুলো হচ্ছে ক্লায়েন্ট 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 ক্লায়েন্ট। ঠিক আছে, তার মানে কি দেখো, মেইন যে কম্পিউটার অর্থাৎ ফার্স্ট হ্যান্ড যেটা, সেটাকে বলা হয় কি সার্ভার কম্পিউটার। এখন দেখো সার্ভার কম্পিউটারের যদি আমরা একটু বৈশিষ্ট্যটা দেখি, এইটার সাথে তোমরা রিলেট করতে পারবে। এখন কি দেখো, এই সার্ভার কম্পিউটার কাকে বলে বা কোন জিনিসটা আসলে সার্ভার কম্পিউটারের সাথে যায়। দেখো, যে কম্পিউটার নেটওয়ার্কে সর্বপ্রথম তথ্য শেয়ার করে, দেখছো ফার্স্ট হ্যান্ড, তোমরা জাস্ট ফার্স্ট হ্যান্ড মনে রাখলে সার্ভার কি জিনিস, সার্ভার কম্পিউটার কি জিনিস, এটা বুঝতে পারবা। তার মানে কি আছে দেখো,
যে কম্পিউটার নেটওয়ার্ক সর্বপ্রথম তথ্য শেয়ার করে। তার মানে এই যে এই জায়গাতে যে আমরা 10 লিখছিলাম, তার মানে সবগুলা তথ্য তার কাছে প্রথমে থাকতেছে, সে প্রথমে শেয়ার করতেছে। তার মানে যে কম্পিউটার নেটওয়ার্ক সর্বপ্রথম তথ্য শেয়ার করে তাকে বলবো আমরা কি, সার্ভার কম্পিউটার। তার মানে এই যে ক্লায়েন্ট সার্ভারের থেকে আমরা সার্ভারের বৈশিষ্ট্যটা জেনে গেলাম। ওকে, এখন দেখো ক্লায়েন্ট বলতে কি বোঝায়। ক্লায়েন্ট বলতে কি বোঝায়, যে কম্পিউটার সর্বপ্রথম শেয়ারকৃত তথ্যটি, অর্থাৎ এই যে কম্পিউটারটা, মানে এই কম্পিউটারটা কি বলছে, সর্বপ্রথম শেয়ারকৃত তথ্যটি, অর্থাৎ সর্বপ্রথম যে সার্ভার থেকে যে তথ্যটা শেয়ার করা হয়েছে সেই তথ্যটা আবার শেয়ার করে। বুঝতে পারছো? তার মানে কি, দেখো এইখানে যদি 10 থাকে, ধরো 10টা কি কি আছে, আমি যদি এ বি সি ডি এই 4টা তথ্য এস এর কাছে আছে। এখন ধরো এই কম্পিউটার শেয়ার করলো এ, এই কম্পিউটার শেয়ার করলো বি, এই কম্পিউটার শেয়ার করলো সি, এই কম্পিউটার শেয়ার করলো হচ্ছে ডি। তার মানে কি, দেখো সার্ভারের কাছে কিন্তু 4টাই আছে, এই 4টার মধ্য থেকে শুধু এ কি শেয়ার করতেছে, সি শেয়ার করতেছে। তার মানে কি, দেখো সংখ্যাটার সাথে যে কম্পিউটার সর্বপ্রথম শেয়ারকৃত তথ্যটি আবার শেয়ার করতেছে। এই যে সর্বপ্রথম কে শেয়ার করছে, 4টা সার্ভার, এই সার্ভারের এ আবার ক্লায়েন্ট কম্পিউটার একটা শেয়ার করতেছে। তার মানে কি, দেখো যে কম্পিউটার প্রথম শেয়ার করছে ওই শেয়ারকৃত তথ্যটি আবার শেয়ার করতেছে। এই আবার শেয়ার করা যে কম্পিউটারটা তাকে আমরা বলবো হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। ঠিক আছে, আশা করি এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারছো। এইটাই হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে মেইন পার্থক্য। তার মানে কি, দেখো তোমরা সার্ভারও বুঝলা, ক্লায়েন্টও বুঝলা। ওকে, এখন দেখো, এখন কি, দেখো এটার মেইন আসলে বৈশিষ্ট্যটা কি। এটার বৈশিষ্ট্য হচ্ছে এই নেটওয়ার্কটি ওয়ান দ্বারা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। এইটা পরীক্ষাতে তোমাদের বারবার আসে। ঠিক আছে, যে ক্লায়েন্ট সার্ভারের যে নেটওয়ার্ক সিস্টেমটা আছে এইটা কিসের দ্বারা এবং কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, সব সময় মাথায় রাখবা ক্লায়েন্ট সার্ভার ওয়ান দ্বারা, ওয়ান বলতে কি বোঝায়, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দ্বারা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, এই জিনিসটা তোমরা আশা করি বুঝতে পারছো, এটা বৈশিষ্ট্য মাথায় রাখবা। এখন দেখো এই ক্লায়েন্ট সার্ভার যেটা আমরা পড়লাম আর কি এতক্ষণ ধরে, এই ক্লায়েন্ট সার্ভার এটা হচ্ছে 2টা ভাগে বিভক্ত। কি কি ভাগে? একটা হচ্ছে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউট নেটওয়ার্ক। ঠিক আছে, সেন্ট্রালাইজ মানে কি, দেখো যে নিয়ন্ত্রণ ক্ষমতা কেন্দ্রীয় ভাবে একদম বা কেন্দ্রে থাকে। আর ডিস্ট্রিবিউট কি, নিয়ন্ত্রণ ক্ষমতা কেন্দ্রীয় ভাবে না থেকে কোথায় থাকে, ক্লায়েন্ট বা টার্মিনালে থাকে। ঠিক আছে, তার মানে কি, দেখো আমরা যখন এই যে এইটার যখন চিত্রটা দেখছিলাম তখন কিন্তু এই যে একটা কম্পিউটার, এটাকে আমরা যদি সার্ভার কম্পিউটার ধরি, বাকিগুলো আমরা কি দেখছিলাম, ক্লায়েন্ট কম্পিউটার। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। ঠিক আছে, এগুলো ধরো ক্লায়েন্ট কম্পিউটার, এটা হচ্ছে সার্ভার কম্পিউটার। এখন সেন্ট্রালাইজ নেটওয়ার্ক তাইলে কোনটা হবে? পরীক্ষাতে দেখো টেকনিক্যাল প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, যে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক কি কোনটা, মানে কোন ধরনের কম্পিউটারটাকে আমরা সেন্ট্রালাইজ নেটওয়ার্ক বলতে পারবো। তার মানে কি, দেখো নিয়ন্ত্রণ ক্ষমতা কোথায় থাকে, কেন্দ্রে থাকে। তার মানে এই সার্ভার কম্পিউটারকে আমরা তখন সেন্ট্রালাইজ বা নিয়ন্ত্রণ ক্ষমতা কেন্দ্রে থাকা নেটওয়ার্ক বলতে পারবো। এখন কি, দেখো ডিস্ট্রিবিউট নেটওয়ার্ক কি, দেখো যে এই যে ক্লায়েন্ট গুলা যেগুলো আছে এইগুলাতে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে। ঠিক আছে, তো এই 2টা বৈশিষ্ট্য কিন্তু এই ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা তোমরা এইটা কি বুঝতে পারছো? ওকে, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। ওকে 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 ভাই, পাইরেসি প্রমোট করতেছেন কেন? তোমাদের সাদি ভাইয়া এসে বলতেছে যে পাইরেসি প্রমোট মানে ওই যে আইডিএম, ঠিক আছে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আমি আসলে পাইরেসি প্রমোট করি নাই। ঠিক আছে, আপনি ইংলিশ টিচার, আপনি এসব পাইরেসি প্রমোট করেন। ঠিক আছে, আমরা আইসিটি টিচাররা কখনো পাইরেসি প্রমোট করি না। ঠিক আছে, পাইরেসি আমরা কখনো প্রমোট করি না। আইডিএম আমি কখনো বলি নাই যে তোমরা ক্র্যাক ভার্সন ডাউনলোড করে ইউজ করো। ঠিক আছে, তোমরা লাইসেন্স ভার্সন ইউজ করবা। ওকে, তো এই জায়গা থেকে কিন্তু আমাদের পেয়ার টু পেয়ার এবং ক্লায়েন্ট সার্ভার এই 2টা গেল। এখন হাইব্রিড জিনিসটা কি, এই যে পেয়ার টু পেয়ার এবং ক্লায়েন্ট সার্ভার এই 2টা মিলায়া যেটা, সেটাকে বলা হয় হচ্ছে, বা এই 2টা মিলায়া যে নেটওয়ার্ক সিস্টেম সেটাকেই বলা হয় হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক সিস্টেম। ঠিক আছে, তো এটাই হচ্ছে এখানকার বেসিক জিনিস। আর তোমাদের আর এইখান থেকে কোনো কিছু জানা লাগবে না, আমি যতটুকু দিছি এতটুকুই পড়বা। এই জায়গাটা নিয়ে আমি জানি অনেকের সমস্যা ছিল, তোমরা রিডিং করতে গেলে কিছুই বুঝতে না। এখন তোমাদেরকে কেউ যদি এই জায়গায় ধরে আটকাইতে আর পারবে না ইনশাল্লাহ। ওকে, তো এইটা আমাদের সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে গেল। এখন আমরা আসব আমাদের এই যে এই জায়গাতে
ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে যে 5 প্রকার: পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান এরিয়া নেটওয়ার্ক। তো এইগুলো সম্পর্কে আমি তোমাদের একটা বেসিক ধারণা অলরেডি প্রথমে দিয়ে দিছি। এখন আমরা মেইন বই থেকে দেখার ট্রাই করব যে কোন কোন লাইনগুলা ধরে ধরে তোমরা পড়বা, ঠিক আছে? ওকে, এখন এই জায়গাতে দেখো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের কি কি বৈশিষ্ট্য দেখো, কোনো ব্যক্তির দৈনন্দিন ব্যবহৃত এসব জিনিস মানে কি কি বলা আছে এগুলো একটু করে দেখে নিবা। আমি যা যা বলছি সবকিছুই এইখানে দেয়া আছে। আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবা। তো ওই জায়গাতে এইগুলো জাস্ট একটু রিডিং করলে আমি যা যা বলছি সবকিছুই তোমাদের দেয়া আছে, ঠিক আছে? তো এইখানে কিছু ইনফরমেশন দেয়া আছে, যেমন পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের কত দূর ডিস্টেন্সটা থাকে, যে 10 মিটার, 10 মিটারের বেশি হইলে সেটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে আর থাকবে না। এই বিষয়গুলো আর কি থাকে, ঠিক আছে? তো এইগুলা তোমরা আসলে মাথায় রাখো। ওকে, তারপর লোকাল এরিয়া নেটওয়ার্ক কি? ওই দেখো সেম, এই যে ছোট অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, এইগুলা বিল্ডিং এর স্বল্প দূরত্ব একটা লোকালিটির মধ্যে, এই জিনিসগুলাকে বোঝায়। এটার এরিয়া দেখো কত কিলোমিটার, 1 কিলোমিটার, এটা সর্বোচ্চ মানে রেঞ্জ আর কি। আমরা প্রথমে দেখলাম পার্সোনাল এরিয়া নেটের কত 10 মিটার, এই জায়গাতে দেখলাম 1 কিলোমিটার, 1 কিলোমিটার, ঠিক আছে? এইখানে দেখলাম কি লোকাল এরিয়া নেটওয়ার্কের 1 কিলোমিটার। এখন আমরা দেখবো হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এই দেখো একই ভবন, লাইব্রেরি, স্টুডেন্ট সেন্টার, এইগুলাতে এগুলা ব্যবহার করা হয়। এইগুলা জাস্ট একটু দেখে নিবা, আমি এগুলা তোমাদের অলরেডি পড়াই দিচ্ছি। মেট্রোপলিটন বলতে ওই রকম একটা বড় শহরকে কেন্দ্র করে, ঠিক আছে? এবং এটার এরিয়া দেখো 50 কিলোমিটার, ঠিক আছে? তার মানে আমরা যদি দেখি পার্সোনাল এরিয়া মানে এইখানে এটাই মেইনলি আসে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের 10 মিটার, লোকাল এরিয়া নেটওয়ার্কের হচ্ছে কত দেখলাম আমরা, কত দেখছি 10 কিলোমিটার, ঠিক আছে? আর এই জায়গাতে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের কত 50 কিলোমিটার, ঠিক আছে? তারপরে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্কের পরে আসবে, ওটা তো পুরো ওয়ার্ল্ড মিলায়া বা একটা দেশ অনেক বড়, সেটাই, ঠিক আছে? এগুলা দেখবা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো এইগুলা জাস্ট রিডিং করে নিও। আমি যতটুকু ইম্পর্টেন্ট জিনিস বা যেগুলা থেকে প্রশ্ন আসতে পারে ওইগুলো তোমাদের দেখায় দিচ্ছি। আর এইখানে দেখো হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে কি কি আছে, যা হালকা জিনিসপাতি। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে একটা পুরো একটা ধরো দেশের মধ্যে যে নেটওয়ার্ক সিস্টেমটা চালু থাকে সেইটা, ঠিক আছে? ওটাই মাথায় রাখো এই জায়গাতে। আর এই যে পেয়ার টু পেয়ার আমরা অলরেডি পড়ে গেছি, পেয়ার টু পেয়ার কি, তারপর ক্লায়েন্ট সার্ভার কি, হাইব্রিড কি, এগুলা পড়ছি আমি, যতটুকু দেখাইছি ততটুকুই এনাফ। এইগুলা, এই চিত্রগুলা তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। এইখানে দেখো আর একটা জিনিস তোমাদের অসুবিধা হইতে পারে, সেটা কি দেখো, এই যে একটা সার্ভার, এইখানে ইউজার লেখা আছে, যেগুলাকে আমরা হচ্ছে ক্লায়েন্ট হিসাবে পড়ছি, ঠিক আছে? ক্লায়েন্ট কম্পিউটার হিসাবে পড়ছি, সেম জিনিস। তারপরে এই দেখো সার্ভারগুলো একই সাথে অনেকগুলো সার্ভারও আছে, এইগুলোর সাথে অনেকগুলো ক্লায়েন্ট কম্পিউটার যুক্ত আছে, ঠিক আছে? তো অনেকে ইউজার লেখা থেকে কনফিউজ হবা, ইউজার এবং ক্লায়েন্ট একই জিনিস। ওকে, তো এই যে ডিস্ট্রিবিউট কি, হাইব্রিড কি, এগুলো আমরা পড়ছি মালিকাধীনের উপর ভিত্তি করে। একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক আর একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, এটাও আমরা প্রথমে আলোচনা করছি। আর এটা নিয়ে তোমাদের সমস্যা থাকার কথা না, ঠিক আছে? তো ওইটা হইলো আমাদের এই জায়গার পড়াশোনা। আর এই জায়গা থেকে তোমাদের এক্সট্রা কোনো কিছু জানার কোনো প্রয়োজন নাই। ওকে, আচ্ছা একটু দেখি তোমরা ক্লাসে কতজন আসো। হ্যাঁ, ক্লাসে অনেকজনই আসো, বেশ। ডিস্ট্রিবিউটটা আবার একটু বলবেন। দেখো লাইভ ক্লাসে বারবার প্রয়োজন নাই, তোমার যদি প্রয়োজন হয় তাইলে তুমি হচ্ছে ইয়াতে যাইও, কি বলে, আমাদের ইউটিউবে যাও। ডিস্ট্রিবিউট মানে যেগুলা জিনিস তোমাদেরকে বুঝাই দিছি, বারবার বুঝাইলে এই ক্লাসগুলো যারা দেখবে পরবর্তীতে তাদের আসলে প্রবলেম হবে, ঠিক আছে? আমি ক্লাসগুলো খুবই স্লোলি বোঝাচ্ছি, এর থেকে বেশি স্লোলি বোঝাইলে আসলে আমার জন্য প্রবলেম, ঠিক আছে? খুবই ইজি জিনিস। এখন আসো, আমাদের অনেক কিছু শেষ করতে হবে, বুঝছো? এই কারণে আসলে তুমি জাস্ট মিনিটটা দেখে রাখো কত মিনিট, তাইলে পরবর্তীতে আবার এই ক্লাসটা এখানেই থাকবে অথবা ইউটিউবেও থাকবে, ওখান থেকে দেখে নিও। এখন দেখো নেটওয়ার্ক ডিভাইস বলতে কি বোঝানো হয়। এখন নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে যে নেটওয়ার্ক গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য যে ডিভাইস গুলা মেইনলি ব্যবহার করা হয় সেইগুলাকে আমরা নেটওয়ার্ক ডিভাইস বলি। তো সেই নেটওয়ার্ক ডিভাইস গুলো কি কি দেখো, একটা মডেম, একটা হচ্ছে হাব, একটা রাউটার, একটা গেটওয়ে এবং একটা সুইচ, আর একটা এনআইসি কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো এইগুলা তোমাদের পরীক্ষার জন্য বা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এইগুলা সংজ্ঞা মেইনলি পরীক্ষাতে তোমাদের একদম হুবহু চলে আসে। তোমরা এইচএসসি এর প্রশ্নগুলা দেখলে বুঝতে পারবা কিভাবে প্রশ্নগুলা আসে।
এখন দেখো এই জায়গাতে মডেম বলতে কাকে বলে, আমি যে সংজ্ঞাটা লিখে দিছি এটাই তোমরা পড়বা, তাইলে তোমাদের আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা আমরা অন্য কালার ইউজ করি, এই কালার, হ্যাঁ এই কালার ঠিক আছে। মডেম বলতে কাকে বলে, আমি যে সংজ্ঞাটা লিখছি এটা দেখো, যে কোনো ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে সাহায্য করে যে জিনিস তার নামে হচ্ছে মডেম। শর্টকাট এবং সবসময় মাথায় রাখবা। মডেম মানে কি, যে দেখো না যে মডেম আছে না, মডেমের কাজ কি, যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যেতে সাহায্য করতেছে। যেমন আমরা যদি মডেমের মধ্য দিয়ে মেমোরি ঢুকাই বা মডেমে যদি আমরা কোনো ইনফরমেশন নেই, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের আমরা টাইপ সি বা টাইপ বি গুলাতে লাগাই দিলাম, দিয়ে ইনফরমেশন নিয়ে নিলাম, তো সেই জিনিসটাই বলা হয়েছে মডেম। ঠিক আছে, এটা জাস্ট এই জায়গায় মাথায় রাখবা, পরীক্ষাতে এতটুকুই আসে, এর বাইরে মডেম থেকে কোনো প্রশ্ন আসে না। যে ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে সাহায্য করে তার নাম হচ্ছে মডেম। ঠিক আছে, এই মডেম মডেম শব্দটা কিভাবে আসছে ওটা একটু দেখো। মডুলেটর এবং বি মডুলেটর থেকে এই মডেম শব্দটা আসছে, এটা তোমরা একটু দেখতে পারো, বাট পরীক্ষাতে ওই জিনিসটা আসে। এখন দেখো হাব, হাব বলতে কি বোঝায়। হাব বলতে কি দেখো, নেটওয়ার্ক যুক্ত সকল পোর্টকে ডাটা পাঠায় এবং এটা স্টার টপোলজিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে আমরা যদি একটু স্টার টপোলজিটা দেখি, ধরো কেমন, ধরো একটা তারার মতো এইরকম, এই জায়গাতে একটা জিনিস আছে, এইখানে 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 এইখানে, তার মানে এই যে ভিতরে যে জিনিসটা এটাকে আমরা বলবো হচ্ছে কি হাব। পরবর্তীতে হাব নিয়ে আমরা ডিটেলস দেখতে পাবো স্টার টপোলজিতে গেলে, এজন্য জাস্ট খালি এতটুকুই মাথায় রাখো। তার মানে কি দেখো, নেটওয়ার্ক যুক্ত সকল পোর্ট, এই যে নেটওয়ার্কে যুক্ত এই যে একটা পোর্ট, এই যে একটা সবগুলা পোর্ট বা সবগুলা কম্পিউটারকে কি দিচ্ছে, ডেটা দিচ্ছে, এবং এটা কোন টপোলজিতে ব্যবহার করা হচ্ছে, এটা স্টার টপোলজিতে ব্যবহার করা হচ্ছে। এতটুকুই মাথায় রাখবা, আর কোনো কিছু নাই। এবং এই হাবকে এত কাজ একসাথে করার কারণে বলা হয় বুদ্ধিমান, মানে এটা মানে এত কাজে একসাথে করে কিন্তু আলাদা আলাদা জায়গায় আলাদা ভাবে দিতে পারে না, যার কারণে এটাকে বুদ্ধিমান বা বুদ্ধিলেস আর কি, বুদ্ধিমত্তা নেই এমন ডিভাইস বলা হয়। বিষয়টা কি দেখো, হাব কি করতেছে, একটা তথ্য আসতেছে, যাকে তাকে দিয়ে দিচ্ছে। কিন্তু এখন কি আমাদের যে যুগটা আছে, এই যুগে কেমন, যেমন এই যুগটা কেমন আসলে ডিজার্ভ করে, যে একটা তথ্য যারা যারা শুধু টাকা দিবে তাদেরকে আমরা দিব, যারা যারা টাকা দিবে না তাদেরকে আমরা দিব না। এই যে বিষয়টা, এইটা কিন্তু হাব করতে পারে না। হাবের কাছে যা তথ্য আছে, ওই হাবের সাথে কানেক্টেড যার কাছে জিনিস থাকে, মানে যারা যারা থাকে তাদেরকে একদম অর্ডার দিয়ে দেয়। এই কারণে হাবকে মানে বুদ্ধিমত্তা নেই বা বুদ্ধিলেস আর কি, ব্রেনলেস ডিভাইস বলা হয় হাবকে, এটা মাথায় রাখো। ওকে, তারপরে কি দেখো, সুইচকে দেখো, সুইচকে আবার বুদ্ধিমান ডিভাইস বলা হয় কেন দেখো, এ দেখো সুইচের বুদ্ধিমত্তা রয়েছে কেন। ধরো তুমি এইরকম একটা, আমি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো এটা একটা বাল্ব। ঠিক আছে, এটা একটা বাল্ব, এই যে একটা বাল্ব, আমি চিত্র অত ভালো অঙ্কন করতে পারি না, তারপরেও দেখো এগুলা বাল্ব। ঠিক আছে, এখন হাব যদি থাকতো কি করতো, ধরো এই সবগুলা এই যে হাবটার সাথে কানেক্টেড আছে, হাব যদি থাকতো কি করতো, এইখানে বিদ্যুৎ আসার সাথে সাথে সবগুলাকে জ্বালায়া দিত। তার মানে হাবের বুদ্ধি নাই। কিন্তু সুইচ কি করে জানো, ধরো এইটার জন্য একটা সুইচ আছে, এইখানে একটা সুইচ, এটার জন্য আমি একটু মিশাই দিই, এইখানে একটা সুইচ, এইখানে একটা সুইচ, এইখানে একটা সুইচ। এখন সুইচ কি করবে, মানে এই সবগুলাতে কিন্তু বিদ্যুৎ তুমি একসাথে পাঠাও, সুইচ কি করবে, আমার কাছে অনুমতি আসলে আমি একে শুধু জ্বালাইতে দিব, আমার কাছে অনুমতি আসলে আমি একে জ্বালতে দিব, আমার কাছে অনুমতি আসলে আমি একে জ্বালতে দিব। তার মানে কি দেখো, হাবের তুলনায় মোটামুটি একটা বুদ্ধিমান ডিভাইস কি সুইচ। ঠিক আছে, তো এই কারণেই সুইচের আসলে এখানে বলা আছে যে সুইচের কি রয়েছে, সুইচের বুদ্ধিমত্তা রয়েছে। ওকে, তারপরে কি দেখো, সংঘর্ষ এড়ানোর জন্য প্রতিটা কম্পিউটারের ম্যাক বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এগুলা ব্যবহার করা হয়, এগুলা একটু করে দেখে রাখো। তারপরে কি দেখো, শুধু এই যে মানে দুর্বল হয়ে পড়ে অ্যাম্পলিফায়ার ব্যবহার করে কম্পিউটার পোর্টে প্রবেশ করানো থাকে, এগুলো আমি দাগায় দিচ্ছি, তোমরা জাস্ট দেখো। সুইচে দেখো কতগুলা পোর্ট থাকতে পারে, এই যে 1 2 3 4, তার মানে এইখানে 8টা, এইখানে 8টা, এরকম যে 8টা 16টা 24টা, তারপরে 48টা পর্যন্ত সুইচে পোর্ট থাকতে পারে। ঠিক আছে, এই পোর্টগুলো কেমন পোর্ট, যাদের তোমাদের পিসি ইউজ করো দেখবো ওয়াইফাই লাইনের জন্য একটা পোর্ট থাকে সাদা, সেই পোর্টগুলোর মতো পোর্ট। ঠিক আছে, তো সুইচ আর কি কত প্রকার হইতে পারে, কতটা টাইপের পোর্টের হইতে পারে সেটা এখান থেকে আছে। এইখানে এটাকে আমরা কত বলবো, 16 পোর্টের সুইচ বা 16 পোর্টের সুইচ। ঠিক আছে, এরকম থাকতে পারে 8 পোর্ট, 16 পোর্ট, 24 পোর্ট, 48 পোর্ট, এরকম থাকতে পারে। এইরকম এখানে ধরো 16টা আছে, কোনোটাতে শুধু 8টা থাকতে পারে, এইগুলা ধরো নাই, এখান থেকে এতটুকু নাই।
আবার কোনোটাতে এই এখানে কত 16 আছে, আরো বেশি থাকতে পারে, ঠিক আছে, 24 থাকতে পারে, 48 থাকতে পারে। তো এইটা আসলে বলে দিছে এই পর্যন্ত হয়ে থাকে। তারপরে কি দেখো, এইখানে একটা তথ্য ভুল দেয়া আছে যে সুইচের মধ্য দিয়ে ডেটা ফিল্টারিং করা যায়। আগের বইটাতে একদম হুবহু লেখা ছিল, এখনকার বইটাতে একটু লিখে দিয়েছে যে প্রকৃত সিগন্যাল থেকে নয়েজ সিগন্যালকে বাদ দেওয়া হয়, এবং এটা একটু জটিল, ঠিক আছে, এতটুকু লিখে দিছে, কিন্তু এই জিনিসটা এখানে ভুল, ঠিক আছে। শুধুমাত্র পরীক্ষাতে তোমাদের যদি আসে ডাটা ফিল্টারিং করা যায় রাউটারের মাধ্যমে, এটা মাথায় রাখো, ঠিক আছে। এই তথ্যটা এখানে ভুল দেয়া আছে, ঠিক আছে, এটা মাথায় রাখো। কেন ভুল দেয়া আছে আমি তোমাদের পরে দেখাবো। ওকে, এখন দেখো এই যে রাউটারে যখন আমরা আসলাম, রাউটারের বিষয়গুলো আমরা বুঝতে পারবো। দেখো রাউটার কি, দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কে সংযোগ করে নেটওয়ার্কে কি করতে পারে, সম্প্রসারণ করতে পারে, ঠিক আছে। রাউটারের মেইন কাজটা হইলো দুই বা ততোধিক নেটওয়ার্কে সংযোগ করে নেটওয়ার্কটাকে বড় করে দিল। ধরো এই যে একটা নেটওয়ার্ক, এই যে একটা নেটওয়ার্ক, এই দুটাকে একটাতে পরিণত করে একটা বড় আকারে পরিণত করলো, সম্প্রসারিত করলো। এটা হচ্ছে এই রাউটিং এর কাজ। এখন দেখো এই যে রাউটার, রাউটার কি করতে পারে, ডেটা ফিল্টারিং করতে পারে, এইখানে হুবহু লিখে দেওয়া আছে, ঠিক আছে। তো এই জন্য মাথায় রাখবা যে ডাটা ফিল্টারিং শুধু রাউটার করতে পারে, ঠিক আছে, রাউটার করতে পারে, নট এই জায়গাতে সুইচ, ঠিক আছে। সুইচ ডাটা ফিল্টারিং করতে পারে না, করলেও খুবই কম পরিমাণে পারে। তার মানে পরীক্ষাতে যদি তোমাদের আসে কখনো সুইচ দিয়ে আইসো না, তখন সবসময় দিবা হচ্ছে রাউটার, ঠিক আছে, রাউটার ডাটা ফিল্টারিং করতে পারে। ওকে, এটা মাথায় রাখো। এখন আসো গেটওয়ে। গেটওয়ের সংজ্ঞাটা খুবই মাথায় মানে গেঁথে নিবা, কারণ গেটওয়েটা সম্পর্কে পরীক্ষাতে বহু চলে আসে। আমরা এইচএসসি দেওয়ার সময় গেটওয়ের সংজ্ঞাটা আসছিল, ঠিক আছে। ভিন্ন ধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য গেটওয়ে ব্যবহার করা হয়, অর্থাৎ দুইটা ভিন্ন ধর্মী প্রোটোকলকে একসাথে সংযোগ করে, এটাই হচ্ছে গেটওয়ের কাজ, ঠিক আছে। এটা মাথায় রাখো, এতটুকু এখান থেকে জানলেই হবে। আর এই জায়গা থেকে যে প্যাডের ফুল অ্যাড্রেস কি, মানে প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন, এইগুলো একটু করে দেখবা, এগুলাকে কি নামে ডাকা হয় সেগুলো একটু করে দেখবা, তাইলে হবে। তারপরে কি দেখো, এনআইসি কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা আসলে কাজ কি, এটা হচ্ছে কম্পিউটারকে নেটওয়ার্ক মিডিয়ার সাথে যুক্ত করে, ঠিক আছে। এনআইসি কার্ডের কাজ কি, এনআইসি কার্ডের কাজ হচ্ছে যে কম্পিউটার গুলোকে বা কম্পিউটার নেটওয়ার্ক গুলোকে একটা মানে কম্পিউটারকে আসলে নেটওয়ার্ক মিডিয়া, মানে একটা তো কম্পিউটার যখন থাকে ওটা তো কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত হবে কিভাবে, ওই যুক্ত হওয়ার সিস্টেমটাকেই বলা হয় হচ্ছে এনআইসি কার্ড, বা ওই এনআইসি কার্ডের দ্বারাই নেটওয়ার্কে প্রবেশ করে, ঠিক আছে, নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয় বিভিন্ন কম্পিউটার গুলো। তো এটা মাথায় রেখো যে কম্পিউটারকে নেটওয়ার্ক মিডিয়ার সাথে যুক্ত করে, এটার নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি কার্ড। ওকে, এতটুকু এখান থেকে মাথায় রাখলেই হবে। এখন আমরা এইখান থেকে একটু সরকারি পড়াশোনা করব। সরকারি পড়াশোনা বলতে আমি বুঝাই যে যে পড়াশোনা কোনো কাজের পড়াশোনা না, ঠিক আছে। এইখানে দেখো নেটওয়ার্কের কাজ, ফাংশন অফ নেটওয়ার্ক। এইখানে দেখো হচ্ছে নেটওয়ার্কের প্রধান কাজ হচ্ছে কি, রিসোর্স শেয়ার এবং ডেটা কমিউনিকেট করা, এগুলো আমরা আগেই দেখে আসছি। আর এই যে এই জায়গাগুলো হচ্ছে সরকারি রিডিং দিবা একটা, মানে জাস্ট এমনি রিডিং পড়াশোনা করবা, আর কিছুর প্রয়োজন নাই। আর এইখানে দেখো আমরা এখন পরবর্তীতে আসি ট্রোপোলজি। ট্রোপোলজি জিনিসটা কি, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এবং লাস্ট পড়াশোনা আজকের আমাদের, লাস্ট পড়াশোনা। ওকে ওকে ওকে, বুঝতে পারছো, খুবই ভালো। ক্লাস দেখো, ঠিক আছে, ক্লাস দেখলে বুঝতে পারবা, প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর আগের ক্লাসগুলো তোমরা ইউটিউবে সুন্দরভাবে সাজানো পাবা। আমাদের একটা এইচএসসি আইসিডি নামে হচ্ছে একটা সেকশন আছে, ওইগুলাতে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবা। এখন দেখো ট্রোপোলজি বলতে কি বোঝায়, অনেক সংজ্ঞা এইখানে তোমরা পাবা, পড়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট এই সংজ্ঞাটা পড়বা যে কম্পিউটার নেটওয়ার্কে, কম্পিউটার সমূহ মানে কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে বা কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একটি কম্পিউটার অন্যটির সাথে সংযুক্ত থাকার পদ্ধতির নামই হচ্ছে ট্রোপোলজি, ঠিক আছে। যেমন এই যে ধরো এটা একটা কম্পিউটার নেটওয়ার্ক, এই কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে এই যে একটা কম্পিউটার, এই যে একটা কম্পিউটার, এই যে একটা কম্পিউটার, এই যে একটা কম্পিউটার, এইগুলা হচ্ছে মানে একটা আর একটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, সবগুলোর সাথে সবগুলা যুক্ত থাকার নামই হচ্ছে ট্রোপোলজি। ট্রোপোলজি বলতে কি বোঝায়, যে একটা আর একটার সাথে কানেক্টেড, কেউ কারোর সাথে বিচ্ছিন্ন না, ঠিক আছে। এইটা হচ্ছে এখানকার একদম বেসিক একটা সংজ্ঞা। এখন দেখো ট্রোপোলজি আমাদের কত প্রকার বা কয় ধরনের ট্রোপোলজি আছে। নরমালি 6 ধরনের ট্রোপোলজি আছে। এখন আমাদের লাল কালি লাগবে, ঠিক আছে। 6 ধরনের ট্রোপোলজি আছে। 6 ধরনের ট্রোপোলজি কি কি, খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাস ট্রোপোলজি, একটা রিং ট্রোপোলজি, একটা স্টার ট্রোপোলজি, একটা ট্রি ট্রোপোলজি, একটা মেশ ট্রোপোলজি, একটা হাইব্রিড ট্রোপোলজি। এই মেশ ট্রোপোলজিকে আবার নেটওয়ার্ক ট্রোপোলজিও বলে, ঠিক আছে। এখন
আমরা এগুলা ডিটেলস পড়ার আগে জাস্ট একটু সংজ্ঞাগুলা আমরা ইজিলি বোঝার ট্রাই করব, ঠিক আছে? মানে যে কোনো পড়াশোনায় এমন ভাবে আমরা করব যাতে আমাদের বই আমরা নিজেরা লিখতে পারি। মানে বই নিজে লিখতে পারার বিষয়টা কেমন, যে আমরা সংজ্ঞাগুলা যেন পড়ার আগেই বুঝে নিতে পারি। যেমন বাস্তবিক জিনিসে আসো, বাস ট্রোপোলজি বলতে কি? ধরো এই যে একটা বাস, ঠিক আছে, এই যে বাসের চাকা, ঠিক আছে, দুইটাই তো চাকা থাকে, তাই না? তার মানে বাস ট্রোপোলজিটা এমন হবে, সোজা সাপটা থাকবে। ওকে, বাস ট্রোপোলজি শেষ। রিং ট্রোপোলজি কি? ধরো একটা রিং এর মতো, রিং কেমন, এই ধরনের একটা রিং, রিং এর মতো থাকবে, তার মানে রিং ট্রোপোলজিটা এরকম হবে। আমরা আইডিয়া নিচ্ছি। স্টার ট্রোপোলজি কি? স্টারের মতো থাকবে। ট্রি ট্রোপোলজি কি? গাছের মতো। ধরো এই যে গাছ, গাছের বিভিন্ন শিকড় বাকড় হ্যান ত্যান এরকম হয়েছে, ঠিক আছে? এরকম আমরা যদি না দিই, ধরো এরকম একটা গাছের অংশ, এটা থেকে একটা আসলো, এইখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এটা ভালো হয়েছে, ঠিক আছে? এটাকে আমরা ট্রি ট্রোপোলজি। মেশ বলতে কি বোঝায়? যে এমন একটা ধরো ট্রোপোলজি, ট্রোপোলজি বলতে কি একটা আর একটা সাথে কানেক্টেড, এইরকম 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 এইরকম, মানে হাবি জাবি করে একটা আর একটার সাথে কানেক্ট করবো। হাইব্রিড বলতে কি বোঝায়? এই যে যতগুলা আছে সবগুলা মেলায় যেটা তৈরি হবে সেটা হলো হাইব্রিড। তার মানে কি, আমরা বেসিক তথ্যটা জেনে গেলাম, ওকে, যে এই জিনিসগুলা এমন হইতে পারে, এটা আমরা আইডিয়া করলাম পড়ার আগে। পড়ার আগে যখন তুমি আইডিয়া করবে তখন কি হবে জানো? তোমার আইডিয়ার সাথে যেটা মিলে গেল ওটা তো তুমি অটোমেটিক্যালি পারলাই, বাট তোমার আইডিয়ার সাথে যেটা মিলবে না সেটা তুমি নতুন করে শেখার ফলে নতুন যেটা শিখতেছো ওইটা আর কখনো ভুলে যাবা না, ঠিক আছে? এই জন্য প্রথমে গেস করতে হয়। তোমাদের আমি একটা মজার গল্প শোনাই। আজকে আমি কিছু বই কিনতে গেছিলাম, ঠিক আছে? বই কিনতে গিয়ে দেখি একটা বই, হুট করে একটা বই, সেটা হলো বিসিএস এর ভাইবার বই, ঠিক আছে? ওইখানে মানে প্রশ্ন করছে, কি প্রশ্ন জানো? যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের টিচার, উনি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় ছিল যে আমি কেন আসলে ডিসি কে বা যাই হোক এনিহাও তাকে কেন স্যার বলি নাই, এটার বিরুদ্ধে প্রতিবাদ করছিল। তো এই জায়গা থেকে, এই সেন্স গুলা থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল। তো এই বিষয়গুলা কিন্তু, এই যে মানে তুমি অবজার্ভ করতেছো বিষয়গুলা কি দিকে, বা অবজার্ভ করো বিষয়গুলা তুমি মানে দেখে কিভাবে অবজার্ভ করো, এইগুলা যাচাই করার জন্য কিন্তু বিশেষ ওই প্রশ্নটা করা হয়েছিল। এই জিনিসগুলা কিন্তু এই জায়গা থেকে শিখবা যখন তুমি এইভাবে নাম দেখে অবজার্ভ করা শুরু করবা। অবজারভেশন যে সঠিক হইতে হবে তা না, ঠিক আছে? অবজারভেশন করবা, করে ওইটা নিয়ে তোমার একটা মন্তব্য দিবা, এটা যে সঠিক হইতে হবে তা না, এগুলা করার ট্রাই করবা। ওকে, এখন আমরা মেইন পড়াশোনায় চলে যাব। দেখো, বাস ট্রোপোলজি বলতে আমরা বাসের মতো একটা জিনিস কল্পনা করছিলাম না, সোজা সাপটা লাইন। এই দেখো বাস ট্রোপোলজি, বাস ট্রোপোলজি। এবং এইখানে কিছু কিছু বৈশিষ্ট্য দেয়া আছে, আমি সবগুলো দাগায় দিছি, তোমরা তো পিডিএফটা পাবা, এইগুলো দেখে নিবা। তারপরে আমরা একটু দেখি, একটি সংযোগ লাইনে সব ধরনের, মানে একটি সংযোগ লাইনে সব ধরনের নোট গুলা কানেক্টেড থাকে। সবসময় মাথায় রাখো, নোট বলতে তোমরা কম্পিউটারকে মাথায় রাখবা। ধরো এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, তার মানে এই নোট বলতে কম্পিউটারকে বোঝানো হচ্ছে, যে একটা কম্পিউটার আর একটার সাথে এইগুলা নোটগুলা, এগুলোকে একটা লাইনে সংযুক্ত থাকবে, ঠিক আছে? এটা মাথায় রেখো। তো এইখান থেকে এটা বলা আছে। তারপরে আর কি দেওয়া আছে দেখো, দুই প্রান্তে দুইটা টার্মিনেটর থাকে, এই যে এটাকে বলা হয় টার্মিনেটর, এটাকে বলা হয় টার্মিনেটর। মানে তথ্য যদি তুমি এখানে শেয়ার করো, এইখানে শেয়ার করো, এই পর্যন্ত গিয়ে শেষ হবে। বা তুমি যদি তথ্য এইখানে শেয়ার করো, এইখান থেকে সবগুলাতে দেওয়ার পরে এইখানে এসে শেষ হবে। টার্মিনাল বলে না, যে বাস টার্মিনাল মানে কি এই পর্যন্ত বাস যাবে, সেই বিষয়টাই এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো এইটা এখান থেকে বৈশিষ্ট্য, আর বাকি যে জিনিসগুলো আছে দেখে নিবা, বুঝে যাবা। ওকে, আর এই যে এই জায়গাতে সরকারি একটা পড়াশোনা দিবা, জাস্ট দেখে নিবা যে যদি কোনো কম্পিউটার বিচ্ছিন্ন বা নষ্ট হয়ে পড়ে তাইলে পুরা নেটওয়ার্কটা অচল হয়ে পড়ে। বিষয়টা তোমরা যদি একটু এইখানে খেয়াল করো তাইলে বুঝতে পারবা। ধরো এইখানে লাইনে প্রবলেম হয়েছে, ঠিক আছে? তার মানে কি এই লাইনটা আর পুরাটা চলবে না, কারণ কি এই জায়গাতে তথ্য আসতেছে না, কারণ এইটা এর সাথে কানেক্টেড আছে, সেই জিনিসটাই বলা হয়েছে। ওকে, ও পড়ে না, ঠিক আছে, এটা মাথায় রেখো, কি বলছে পড়ে না, তার মানে এইখানে যদি নষ্ট হয় এই পর্যন্ত তথ্য চলবে, এই জায়গাটা যাচ্ছে আসবে না, সেটাই বলছে আর কি। ওকে ওকে, এগুলো জাস্ট একটু দেখে নিবা। তারপরে এখন দেখো রিং ট্রোপোলজি। রিং ট্রোপোলজি কি? দেখো রিং এর আকারে চক্রাকারে সাজানো থাকে, ঠিক আছে? এইখানে একটা বৈশিষ্ট্য আছে, দেখো প্রতিটা কম্পিউটারের ডেটা মানে প্রেরণের জন্য সমান সময় পায়। মানে বিষয়টা কেমন চলে, ধরো একটা ডেটা এই জায়গাতে পাঠানো হয়েছে, ঠিক আছে, এই জায়গা থেকে পাঠানো হয়েছে এইদিকে,
এখন ডেটাটা যাবে হচ্ছে এই পর্যন্ত, বা এর জন্য ডাটাটা পাঠানো হয়েছে। আমরা যদি এটাকে এ নাম দিই, এটাকে বি নাম দিই, এটা একটু বোঝো, সি ডি, এটার নাম ই, এটার নাম হচ্ছে এফ। এখন ধরো এ কোনো একটা ডেটা পাঠাইছে, ধরো এ পাঠাইছে যে, ধরো কি পাঠাইছে, ধরো দুই দুই নামে একটা তথ্য পাঠাইছে। এখন বলছে এই দুই তথ্য ই পর্যন্ত, ই জন্য সেই দুই তথ্য, ঠিক আছে। তার মানে এই তথ্যটা এখানেও থামবে না, এখানেও থামবে না, এখানেও থামবে না, এসে এইখানে এসে আটকে যাবে, ঠিক আছে। আবার ধরো এই যে বি, এ তিন পাঠাইছে, কার জন্য পাঠাইছে, এফ এর জন্য পাঠাইছে, ঠিক আছে, এফ এর জন্য পাঠাইছে। কি করবে, এইখান থেকে এখানে আসবে, বলবে না, ও আবার একে পাঠায় দিবে, এ বলবে আমার না, এ তো নিচেই, এ তো রিসিভ করবে না, তখন এইখানে এসে আটকে যাবে। এই জিনিসটা অনেকে তোমাদেরকে বুঝাই না রিং ট্রোপোলজিতে। তো রিং ট্রোপোলজিটা আসলে এইভাবে কাজ করে, যার জন্য যে তথ্য তার কাছে সেই তথ্যটা এইভাবে পাঠায় দেয়, ঠিক আছে। নর্মালি বাল্ব বাল্ব জ্বালার ক্ষেত্রে এই সিস্টেমটা হয়। ওকে, তো এইটা এখানে লেখা আছে, তোমরা একটু এইখানে দেখবা যে এই যে একটি নোড সংকেত পাঠালে তা পরবর্তী নোডের কাছে যায়, সংকেতটি ওই নোডের জন্য হইলে অন্য নোড সেটা গ্রহণ মানে না করে তার কাছে অন্য জনের কাছে পাঠায় দেয়, ওই এই সিস্টেমটা এখানে হাবিজাবি করে লেখা আছে। ওকে, তারপরে কি দেখো, এই নেটওয়ার্ক হচ্ছে একটা কার্যকর অকার্যকর হইলে সম্পূর্ণটাই অকার্যকর হয়ে পড়ে। তার মানে যদি এই জায়গাতে ধরো একটা প্রবলেম হয়েছে, তার মানে পুরা নেটওয়ার্ক সিস্টেমটাই অকার্যকর হয়ে গেছে। এই জিনিসটা এখানে দেয়া আছে, আর তেমন কিছু নাই, ঠিক আছে। তো আরো কিছু তথ্য দেওয়া আছে, এগুলো হচ্ছে বেসিক সেন্স। যেমন হচ্ছে নতুন কম্পিউটার সংযোগ বা বিয়োজন করার ক্ষেত্রে পুরো নেটওয়ার্ক মানে সিস্টেমটার হচ্ছে কার্যক্রম অফ রাখা লাগে বা ব্যাহত হয়, এই জিনিসটা। কারণ তুমি ধরো এখানে একটা নোট বা একটা কম্পিউটার অ্যাড করতে চাচ্ছ, তো তাইলে তো তোমার সবগুলাই অফ রাখা লাগবে, তুমি তো নেটওয়ার্ক সিস্টেমটা পুরোটা চালাইতে পারবে না। যখন লাগাবা, কমপ্লিট হবে, তারপরে তুমি চালাবা। এই জিনিসটাই এখানে বলা আছে, তেমন কিছু না, ঠিক আছে। এগুলো বেসিক সেন্স ইউজ করলেই হয়, চিত্রগুলো ভালো করে দেখলে। এইখানে দেখো স্টার ট্রোপোলজি, স্টার ট্রোপোলজিতে আমরা একটু ভালো করে দেখবো, কারণ এইটা থেকে আমাদের কিছু বিষয় জানার আছে। ওকে, কোথায় কোথায় এ বড় হয়ে গেল কেন? ওকে, ঠিক আছে। এখন দেখো, আমরা ওই যে হাফ পড়ার সময় স্টার ট্রোপোলজির কথা বলছিলাম না, যে স্টার ট্রোপোলজিতে কি থাকে, হাফ থাকে, ঠিক আছে। এখন সেই জিনিসটা আছে, দেখো যে ট্রোপোলজিতে মানে যে ট্রোপোলজিতে কম্পিউটার বা হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন প্রিন্টার, আরো বিভিন্ন জিনিস, প্রিন্টার কি সরাসরি একটি হাব বা সুইচের মাধ্যমে একজন আরেকজনের সাথে যুক্ত থাকে, সেটাকে বলা হয় হচ্ছে স্টার ট্রোপোলজি, অর্থাৎ স্টারের মতো দেখতে। বলছে যে এই যে এইখানে যে মেইন ডিভাইসটা আছে, এটা হচ্ছে হাব অথবা সুইচ, ঠিক আছে। এইটার দ্বারা অন্যান্য যে ডিভাইস গুলা আছে, ধরো অন্যান্য যে এইগুলা নোড গুলা আছে, এই নোড গুলা বা এই কম্পিউটার গুলা একটা হাব, এই যে এখানে হাব থাকে, সেই হাব অথবা সুইচের সাথে যুক্ত থাকে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে এই স্টার ট্রোপোলজি। এখন পরীক্ষাতে যদি তোমার আসে যে হাব এবং সুইচ দুইটাই যদি দেয়া থাকে, যে স্টার ট্রোপোলজিতে কোনটা দেখা যায় বা কোনটা থাকে, পরীক্ষাতে থাকে কিন্তু, তখন দেখবা হাব এবং সুইচ দুইটাই দিয়ে দিছে, দুইটা তো তুমি মিশাইতে পারবা না। সেই ক্ষেত্রে কি করবা, যে হাব এবং সুইচ দুইটাই যদি অপশনে থাকে, তাইলে অবভিয়াসলি হাব অ্যান্সার করবা, ঠিক আছে। কি অ্যান্সার করবা, হাব অ্যান্সার করবা। কারণ কি, আমরা আগেও দেখছি, আগেও আমরা পড়ার সময় দেখছি হাবের কথা বলা আছে, সুইচের কথা বলা নেই, ঠিক আছে। এই জন্য হাব ইউজ করবা, হাব মানে অ্যান্সার করে আসবা, এতটুকুই মাথায় রাখো। তো এইখানে আবার ওই সরকারি পড়া একটা দিবা, যে সম্পূর্ণ নেটওয়ার্ক এই সচল রাখতে কেমনি কি হয় না হয়, এগুলা বেসিক জিনিস, এগুলা দেখবা। এইখানে আর কোনো কিছু দেখার দরকার নাই। ট্রি ট্রোপোলজি কি দেখো, এই যে আমি বললাম না, ধরো এটা একটা গাছ, গাছের এগুলা মূল গাছের মতো থাকে। তো এইটা যে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে শাখা প্রশাখার ন্যায় বিন্যস্ত অবস্থায় থাকে। এই যে এটা শাখা, এই যে এইগুলাকে বলা হয় হচ্ছে ট্রি ট্রোপোলজি, এতটুকুই। তো এই যে এই জন্য দেখো এটাকে হায়ারার্কিক্যাল, ট্রি ট্রোপোলজিকে হায়ারার্কিক্যাল মানে কি জানো, যে এক ধাপের পর আর এক ধাপ, এরকম যখন ধাপ ধাপ থাকবে সেইগুলাকে হায়ারার্কিক্যাল বলবে। তো সেই হায়ারার্কিক্যাল এটাকে বলা হয়, অনেকে এটা কনফিউজড হয়ে যায় ব্যাপারটা, যে হায়ারার্কিক্যাল বিষয়টা কি। তো এটা মাথায় রেখো। আর এইখানে মানে একটা জিনিস মাথায় রাখবা, যখন এই ধরনের প্রশ্নগুলো আসবে, আমি কেন স্কিপ করে যাচ্ছি ওইটা, যে নেটওয়ার্ক চলবে কি মানে চলবে না। ধরো রিং ট্রোপোলজিতে এই জায়গাতে একটা প্রবলেম হইলো, তার মানে পুরো নেটওয়ার্কটা চলবে না। বাট এইখানে যদি এসে এই জায়গাতে প্রবলেম হয়ে যায়, ধরো আমি তোমাকে বলি কেন তোমরা এই জিনিসগুলো পড়বা না, যে আমি সরকারি পড়াশোনা দিতে বলতেছি, ধরো ট্রি ট্রোপোলজিতে এইখানে এসে একটা প্রবলেম হয়ে গেছে, এইখানে তারটা ছিঁড়ে গেছে,
তার মানে কি সম্পূর্ণ নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে? না, বাকি যে জায়গায় এই জায়গাটা বাকি যে জায়গাটা আছে এগুলো কিন্তু চলতেই থাকবে। তার মানে বেসিক সেন্স থেকে কিন্তু বোঝা যাচ্ছে। এই জন্য ওই জিনিসগুলো তোমাদের পড়তে মানে আমি বলতেছি না, সব যদি পড়োই তাইলে একটু মেধা খাটাবা, মেধা কোথায় কাজে লাগাবা, ঠিক আছে? তো সেই জিনিসগুলো এখানে এখানে লিখে দেওয়া আছে যে দেখো যে সম্পূর্ণ নেটওয়ার্কটি, যে নেটওয়ার্কের কোনো শাখা নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে না, ঠিক আছে? তো এখানে এগুলো দেওয়া আছে। এই দেখো প্রধান কম্পিউটারটা নষ্ট হইলে সকল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, এটাও তো বেসিক সেন্স। কারণ দেখো এখানে প্রধান কম্পিউটার যদি আমরা এটা মনে করি, এই জায়গা থেকে যে তথ্যটা যাচ্ছে এটা যদি নষ্ট হয়ে যায় তাইলে সবগুলাই নষ্ট হয়ে যাবে, সবগুলাই অচল হয়ে পড়বে, ঠিক আছে? এটাই হচ্ছে এখানকার বিষয়, আর তেমন কিছু নাই। তারপরে কি দেখো মেশ ট্রোপোলজি, এই জায়গা থেকে আমাদের খুবই একটা জিনিস সংযোগ সংখ্যা এবং আমাদের তার সংখ্যা বের করা শিখতে হবে, ঠিক আছে? এটা অনেকে কনফিউজ হয়ে যাও এবং নৈবেত্তিকে এটা পরীক্ষাতে তোমাদের আসে। এবং হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে দেয়া আছে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে আমি ওইগুলো তোমাদের দিয়ে দিছি, তোমরা যে গ্রুপে আসো ওইখানে দিয়ে দিছি, অথবা পেজেও তোমরা এগুলা পেয়ে যাবা। এখন দেখো মেশ ট্রোপোলজিকে আমরা বলবো কি নেটওয়ার্ক ট্রোপোলজি, মানে মেশ ট্রোপোলজি আর একটা নাম হচ্ছে নেটওয়ার্ক ট্রোপোলজি, কারণ একটা আর একটার সাথে অনেকভাবে কানেক্টেড থাকে। তো এখানে দেখো যে ট্রোপোলজিতে একটা কম্পিউটার নেটওয়ার্কভুক্ত প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে তাকে বলা হয় নেটওয়ার্ক ট্রোপোলজি। তার মানে একটা জিনিস এরকম রাখো, এই যে একটা কম্পিউটার, আমরা স্টার ট্রোপোলজিতে কি দেখছি, এরকম করে এরকম করে এরকম করে, মানে বিষয়টা কি, এ হচ্ছে এই বি এর সাথে কানেক্টেড, ঠিক আছে? সি কিন্তু ডিরেক্টলি এর সাথে কানেক্টেড না। কিন্তু তুমি যখন মেশ ট্রোপোলজি বা নেটওয়ার্ক ট্রোপোলজিতে আসবা তখন এ বির সাথে কানেক্টেড, বি আবার এর সাথে কানেক্টেড, বি আবার সি এর সাথে কানেক্টেড, সিও এর সাথে কানেক্টেড, মানে সবাই সবার সাথে কানেক্টেড থাকবে যে ট্রোপোলজিতে, তাকে বলা হবে মেশ ট্রোপোলজি, ওকে, বা নেটওয়ার্ক ট্রোপোলজি। এটাই মাথায় রেখো। এটা কেন করা হয়? এটা হচ্ছে দ্রুত ডাটা ট্রান্সফার করার জন্য। তুমি যদি ট্রি ট্রোপোলজিতে, এইখানে যদি তোমাদেরকে আমি একটা দেখাই, ধরো না ট্রি না, ধরো স্টার রিং ট্রোপোলজিতে, ধরো এইখানে এ তথ্যটা এর কাছে পাঠাবা, ডির কাছে পাঠাবা, তার মানে এইখানে ঘুরে 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 আসতে হইতো, একটু লেট হইতো না? লেট হইতো। বাট মেশ ট্রোপোলজিতে তুমি যদি পাঠাইতে যাইতা এর সাথে ডিরেক্ট কানেক্টেড থাকতো, তার মানে ডিরেক্ট তুমি এইখানে পাঠাইতে পারতা, দ্রুত আসতে পারতো। তো সেজন্যই বলা হয়েছে যে দ্রুত ডেটা আদান প্রদান করতে পারে এই মেশ ট্রোপোলজি, ওকে। এখন আমরা শিখবো দুইটা জিনিস, সেটা হইলো কি সংযোগ সংখ্যা আর হচ্ছে তার সংখ্যা কিভাবে বের করে, ঠিক আছে? তার জন্য আমাদের বুঝতে হবে, এটা পরীক্ষাতে আসে, একটু ভালো করে দেখো, মনোযোগ দাও, যে মেশ ট্রোপোলজিতে বা নেটওয়ার্ক ট্রোপোলজিতে বা এইরকম একটা চিত্র দিয়ে বলতে পারে এইখানে কতগুলা তার সংযোগ আছে, মানে এই যে তারগুলা একটা দুইটা, এই যে তারগুলা, এরকম তো গুনে গুনে তুমি অ্যান্সার করতে পারবা না, এটা বের করার একটা নিয়ম আছে, সেটা কিভাবে করবা বা কতগুলা থাকে। তো আমরা প্রথমে দেখি তার সংখ্যা বের করার আগে সংযোগ, সংযোগ বলতে কি বোঝানো হয়েছে, এই যে একটা, এটা এর সাথে সংযোগ, 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 এটা হচ্ছে সংযোগ। আর তার বলতে এই যে বাকি যেগুলো আছে সেগুলোও তার, ঠিক আছে? এখন সংযোগ সংখ্যাটা কিভাবে বের করে আমরা যদি একটু দেখি, এই যে প্রত্যেকটা জিনিস আছে এগুলাকে আমরা কি নামে চিনি? নোড নামে চিনি, ঠিক আছে? নোড, এগুলাকে কি নামে চিনি? নোড, আমরা আগেও দেখছি, বা কম্পিউটার নামে চিনি। তার মানে আমরা যদি এই জায়গা থেকে সংযোগ সংখ্যা বের করতে চাই আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে, n-1, এটাই হচ্ছে সংযোগ সংখ্যা বা সংযোগ কতগুলা আছে, ঠিক আছে? একটা নোডের সাথে আর একটা নোডে যাইতে গেলে কতগুলা সংযোগ আছে, ধরো আমরা যদি এটাকে এ নোড মনে করি, এই এ নোড বাকি নোডগুলোর সাথে কতটা তার দিয়ে সংযুক্ত আছে বা কিভাবে সংযুক্ত আছে, কতগুলা সংযোগ সংখ্যা আছে এখানে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি সূত্র? n-1। এনটা কি? এন হচ্ছে নোড সংখ্যা, তার মানে আমাদের গুনতে হবে এখানে কতগুলো আছে, 1 2 3 4 5 6, 6টা আছে। তার মানে আমরা এন সমান সমান কত জানলাম? 6, ঠিক আছে? তার মানে আমরা এখানে বসাই n = 6, তারপরে -1, তার মানে হচ্ছে 5। অ্যান্সার কত? 6 - 1 হচ্ছে 5, ঠিক আছে? তার মানে কি দেখো এইখানে সংযোগ সংখ্যা আছে, সংযোগ সংখ্যা কয়টা? 5টা। কিভাবে প্রুফ পাবা আমি তোমাকে দেখাইতেছি। আমরা এ এর সংযোগ সংখ্যা বের করলাম না, দেখো এই যে একটা সংযোগ 1, এই যে একটা সংযোগ 2, এই যে একটা সংযোগ 3, এই যে একটা সংযোগ 4, এই যে একটা সংযোগ 5, ঠিক আছে? ম্যাথের সাথে সবকিছু মিলে গেছে, তুমি না গণনা করে অ্যান্সার বের করতে পারবে।
এখন বলতে পারো যে ভাইয়া সংযোগ সংখ্যা তো আমি গুণেও দিতে পারতাম, হ্যাঁ দিতে পারতাম, বাট যখন তারের ঝামেলা আসবে তখন তোমার সূত্র ইউজ করাই লাগবে, এই জন্য দুইটা সূত্রই জেনে রাখবা। এখন দেখো তার সংখ্যা কিভাবে বের করবা। তার সংখ্যা বের করার সেম সূত্র, n ইন্টু n মাইনাস ওয়ান ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে তার বের করার সূত্র। আমরা কি জানি এই চিত্র থেকে তোমাদের আসবে, ধরো এটার নাম দিল ধরো এ চিত্র, বলবে এ চিত্রে কতগুলা তার আছে, তার মানে এই যে যতগুলা, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলা তার আছে সবগুলা, বলবে এই তারগুলা কতগুলা আছে। তুমি যদি গুনতে চাও অনেক ঝামেলায় পড়বে এবং ঠিকটা বের নাও করতে পারো, তাইলে কি করবো আমরা নোট সংখ্যা প্রথমে n ইকুয়াল কি নোট, n ইকুয়াল মানে হচ্ছে নোট, নোট কতগুলো আছে আমরা দেখছি 6টা নোট আছে, তাহলে আমরা যদি বসাই 6 ইন্টু আবার 6 মাইনাস 1, কারণ n এর মান 6, তারপরে যদি আমরা 2 দিই তাইলে আমাদের সূত্রটা মানে আসবে। তাহলে কি থাকে 6 ইন্টু এই জায়গা থেকে 6 থেকে 1 গেলে কত থাকে 5, আর এখানে কত 2, তার মানে আমরা যদি এখানে লিখি এখানে কত আসতেছে 30, 5 6 5 আর 6 গুণ করলে 30, আর হচ্ছে 2 কাটাকাটি করলে হয় কত 15, তার মানে এইখানে তার সংখ্যা কত, এইখানে তার সংখ্যা হচ্ছে 15। তুমি যদি এখন এইগুলো সবগুলো গুনে গুনে দেখো ঠিকঠাক ভাবে গুনতে পারো, তাহলে দেখবা এখানে 15টা তার আছে। ঠিক আছে, এই জিনিসটা বুঝছো কিনা একটু বলো, এটা পরীক্ষায় কিন্তু আসবে। ওকে, এটা মাথায় রাখো, এই জায়গা থেকে আর তেমন কিছু দেখার দরকার নেই এটা। আর হাইব্রিড ট্রোপোলজি বলতে ওই যে সবগুলোর সাথে কানেক্টেড থাকে, এটার নাম হাইব্রিড ট্রোপোলজি। তো এইখানে এই বেসিক তথ্যগুলো এখান থেকে দেখে নিও, আর তেমন কিছু নাই। এখন আসো আমাদের লাস্ট পড়াশোনা আজকের হচ্ছে ক্লাউড কম্পিউটিং। দেখি তোমরা ওই ম্যাথটা বুঝছো কিনা। ওকে, বুঝতে পারছি, জি ভাইয়া বুঝছি। ওকে 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 ঠিক আছে। এখন দেখো ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি। ক্লাউড কম্পিউটিং জিনিস হচ্ছে ইন্টারনেট বা ওয়েবে, ঠিক আছে, ইন্টারনেট বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার নামই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, যে ইন্টারনেট বা ওয়েবে যদি আমরা যুক্ত হই একটা গ্লোবালি সুবিধা পাবো, ঠিক আছে, একটা বড় সড়ো সুবিধা পাবো, এই বিষয়টাকে বলা হয় হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এখন দেখো ক্লাউড কম্পিউটিং এর কি কি জিনিস পরীক্ষাতে আসে। ক্লাউড কম্পিউটিং মেইনলি 3 ভাগে বিভক্ত, কি কি, প্রাইভেট ক্লাউড কম্পিউটিং, পাবলিক ক্লাউড কম্পিউটিং, হাইব্রিড ক্লাউড কম্পিউটিং। প্রাইভেট মানে কি নিজস্ব মালিকানা, পাবলিক মানে কি জনগণের জন্য উন্মুক্ত, হাইব্রিড মানে কি 2 বা ততোধিক, অর্থাৎ প্রাইভেট এবং পাবলিক মিলায় যেটা সেটাকে বলা হয় হাইব্রিড। ওকে, এখন দেখো ক্লাউড কম্পিউটিং যে আমরা ব্যবহার করতেছি এটা সুবিধাটা কি, ক্লাউড কম্পিউটিং করে সুবিধাটা কি। এইখানে আমরা 4 ধরনের সুবিধা পাই। কি কি সুবিধা দেখো, এস এস সাস, আর একটা আছে হচ্ছে এখানে দেখো, আর একটা হচ্ছে নাস। ঠিক আছে, এগুলা সুবিধা। এখন এই আস পাস সাস নাস এই 4 জিনিস কি। এস মানে কি, এস মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এস সার্ভিস। তার মানে কি ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো যদি আমরা ভাড়া দিয়ে কোনো সুবিধা পাই এটাকে বলা হয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এস সার্ভিস। তোমাদের পরীক্ষাতে এতটুকুই আসে যে এস এর মেইনলি কাজটা কি। এস এর কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো গুলাকে ভাড়া দেওয়া যায়। ঠিক আছে, এখন দেখো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, এটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। তারপরে কি বলা হয়, প্যাস মানে হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। এটা কি দেখো, ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয়। মানে কি ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয়, এটা তো অনেকে কনফিউজ হয়ে যাইতে পারো। মানে কি এমন কথা বলে না যে বন্ধু বান্ধব দেখবা যে কম টাকা নিলে যে এটা তো কোনো টাকাই না, ধরো 1 টাকার কোনো একটা জিনিস যে এটা তো টাকা দেয় না, তো বিষয়টা ওই রকম যে ভাড়া না দিয়ে ভাড়া দেয়া মানে অল্প কিছু সংখ্যক খরচ। ঠিক আছে, এটা অনেকেই বুঝবা না। এইখানে যে এই মডেলে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয়, এই জিনিসটা অনেকেই বুঝবে না। আমি প্রথমে বলতেছি এটা কি লিখছে, পরে বুঝলাম যে আসলে বিষয়টা এইভাবে বলছে এইখানে, যে ভাড়া না দিয়েও ভাড়া দেওয়া মানে অল্প কিছু খরচ। তার মানে এই মডেলে অল্প কিছু খরচ করে এই জিনিসগুলো পাওয়া যায়। ঠিক আছে, এই যে এই প্ল্যাটফর্ম ব্যবহারকারী স্বল্প ব্যয়ে তার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো উন্নয়ন করতে পারে, এটাই মাথায় রেখো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। তারপরে কি দেখো তোমাদের পরীক্ষাতে এতটুকুই আসবে, সাস। সাস মানে কি সফটওয়্যার এজ এ সার্ভিস, মানে সফটওয়্যার এবং ডাটাবেস অ্যাক্সেস ব্যবহার করে সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে এই সফটওয়্যার এজ এ সার্ভিসের মেইন বৈশিষ্ট্য বা মেইন আসলে কাজ। আর এইখান থেকে দেখো নেটওয়ার্ক এজ এ সার্ভিস, নাস। নাস মানে কি গ্রাহকরা তাদের নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের পরিবর্তে ক্লাউড বিক্রেতার কাছ থেকে নেটওয়ার্ক পরিষেবা ভাড়া নিয়ে থাকে। ঠিক আছে, যে এইখানে নেটওয়ার্ক ব্যবস্থাটা যেমন আমরা আমাদের যে ধরো ড্রিল কোর্স
ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, ড্রিল কোর্স। এটা তো আমাদের নিজের drillcourse.com, এটা তো আমাদের নিজস্ব সার্ভার না, আমরা কিন্তু ভাড়া নিছি। কার কাছ থেকে? ধরো গুগলের কাছ থেকে ভাড়া নিছি। তো সেই জিনিসটাই এখানে বলা হয়েছে যে নেটওয়ার্ক বা ন্যাস বা নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস, যে ওই যে ওরা ভাড়া দিছে, এই যে নেটওয়ার্কটা ভাড়া দিছে দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, এই বিষয়টাকেই বলা হয় নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস। ওকে, আমাদের মনে হয় আজকের পড়া এই পর্যন্তই, মেবি শেষ। হ্যাঁ, আমাদের পড়া এইখান থেকে শেষ হয়ে গেছে। এইটা হইল আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের পড়াশোনা, ঠিক আছে, দ্বিতীয় চ্যাপ্টারের পড়াশোনা। এখন আসো তোমাদের অভিযোগ নিয়ে। অভিযোগ হইল, অনেক অভিযোগ আছে তোমাদের যে ক্লাস এত বড় কেন। ঠিক আছে, আমি বলি, তোমরা সায়েন্সের স্টুডেন্টদেরকে মানে দেখছো না যে ওরা ধরো বুয়েটে চান্স পাইলে ধরা গেলে মানে ধরতে গেলে তারা অনেক হ্যাপি হয়, মানে সবাই তাদেরকে হাইলাইট করে। কেন করে জানো? ওদের এক একটা ক্লাস করতে যাইও কত সময় লাগে। ওরা কি করে? সেই লম্বা লম্বা ক্লাসগুলা করে, আবার নিজেরা সেগুলাতে সময় দেয়, দিয়ে তারপরে ওই জায়গাটা অ্যাচিভ করে। এজন্য কিন্তু ওদেরকে ওই সম্মানের জায়গাটা দেওয়া হয় যতটুকু আর্টসের স্টুডেন্ট ওই সম্মানটা পায় না বা অতটুকু জায়গা পায় না। ঠিক আছে, অ্যান্সার এই জায়গাতেই আছে। বিষয়টা হইল যে শর্টকাট ওয়েতে আসলে সব জিনিস খুলতে হবে না। এটা আইসিডিতে একটু সময় বেশি লাগবে, আর আমার আসলে সব ক্লাসই একটু বেশি সময় লাগে। বাট আমার যে ক্লাসগুলো আছে এগুলো যারা করে ওদের একদম বেসিক টু অ্যাডভান্স সব ধরনের উন্নতি হয়। ঠিক আছে, তো এই জন্য চেষ্টা করবা অভিযোগ না করে এই জিনিসগুলাকে এনজয় করার। ঠিক আছে, তাইলে দেখবা তোমার আর কোনো প্রবলেম থাকবে না। আর যাদের অভিযোগ আছে তারা তো আসলে কি বলবো, যেখানে অভিযোগ নাই ওইখানে তাদের ক্লাস করতে হবে। এখন তোমরা আমাকে যতই বলো যে ভাইয়া আপনি হচ্ছে শর্টকাট ক্লাস করেন, আমি করাবো না। আমার যে স্টাইল আমি ওইভাবেই তোমাদের পড়াবো। যদি আমার 10 জন, আমি জানি যদি শর্টকাট হইতে পড়াইতাম অনেক স্টুডেন্ট পড়তো, যখন একটু ডিটেলসে যাচ্ছি তখন খুব কম স্টুডেন্ট পড়তেছে। ঠিক আছে, কিন্তু ওই কম স্টুডেন্ট যারা পড়তেছে তাদের অনেক লাভ হচ্ছে, এটা আমি ব্যক্তিগতভাবে মানে বুঝতেছি। ঠিক আছে, আমি অনেক পেইড কোর্সেরও ক্লাস দেখছি। ঠিক আছে, 1 ঘন্টায় সবকিছু শেষ করে দেয়। কত গ্যাপ রাখতেছে, ওইগুলো তো তোমরা পরীক্ষায় গিয়ে অনেক ধরা খাবা। ঠিক আছে, এজন্য একটু কষ্ট হইলেও ক্লাসগুলো করো, আশা করি তোমার লস হবে না। ঠিক আছে, তুমি এইচএসসি পরীক্ষা দাও, অ্যাডমিশন টেস্ট দাও, যে কোনো কিছু দাও। এই যে আমি আজকে অসুস্থ তারপরেও তোমাদের ক্লাস নিয়েছি, বুঝতেই পারছো হয়তো ভয়েস শুনে। ঠিক আছে, তো যাই হোক, ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বন্ধু বান্ধবদেরকে জানায় দিবা। ইউটিউবে ক্লাসগুলা এই ক্লাস শেষ হওয়ার পরে লাইভ হবে, যাদের প্রবলেম আছে তারা আবার দেখবা, নো প্রবলেম। আজ থেকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমাদের কত? দ্বিতীয় চ্যাপ্টার। ঠিক আছে, এইগুলো সব প্লেলিস্ট আকারে ইউটিউবে তোমরা পাবা অ্যাডমিশন ড্রিল চ্যানেলে। অ্যাডমিশন ড্রিল চ্যানেলে পাবা। এই ক্লাসগুলো থাকবে না জানো, এই সেম ক্লাসগুলো তোমাদের যেগুলো ফ্রি করাচ্ছি পরের ব্যাচের স্টুডেন্ট এইগুলো টাকা দিয়ে করবে, বুঝছো? তাইলে বোঝো এই ক্লাসগুলো ওরা আমাদের ওয়েবসাইটটা ঠিকঠাক হয়ে গেলে আমরা এগুলা পেইড ক্লাস হিসাবে আপলোড করে দেবো। তোমাদের সুযোগ বেশি, এই জন্য তোমরা আসলে নিচ্ছ না বিষয়গুলো। এই সেম ক্লাস করে ওরা 1000 করে টাকা দিবে তোমরা যেগুলো ফ্রিতে করতেছো। তো এই দ্বিতীয় অধ্যায়ের উপর আমাদের 3টা ক্লাস, ঠিক আছে, আর প্রথম অধ্যায়ের উপরে একটা ক্লাস আছে। আমরা তৃতীয় অধ্যায়ের উপরেও 3টা ক্লাস নিব, চতুর্থ অধ্যায়ের উপর আমরা একটা ক্লাস নিব বা 2টা ক্লাস নিব, 1 বা 2টা। পঞ্চম অধ্যায়ের উপরে আমরা 3 বা 4টা ক্লাস নিব। ঠিক আছে, এই আমাদের টোটাল আইসিডি শেষ হয়ে যাবে। ষষ্ঠ অধ্যায় তো তোমাদের নাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। ইউটিউব থেকে যারা দেখতেছো নো প্রবলেম, ইউটিউব থেকে দেখা ভালো, কারণ ইউটিউবে সুন্দর করে সাজানো থাকে একের পর এক। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমাদের জন্য সবার জন্য দোয়া করবা। তোমাদের জন্য দোয়া থাকলেও গুচ্ছের যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবা, আইসিডি থেকে 4-5টা প্রশ্ন আসবে, এইচএসসি দ্বারা দিবা, তাদের তো খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।